আমি সেই দেগলালকে দেখেছি আমেরিকা থেকে পোস্ট ডক্টরেট করে সে দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন, সভাপতিদের দিকে পাঞ্জাবেই ছিলেন। একদিন আমি তখন ঠাকুর শরীরে নেই, সেদিনকার যে আশ্রমের চিত্র এবং চেহারা ছিল অনেক ঝাঁ চকচকে হয়েছে। এখন তো আরো কর্পোরেট হয়েছে, আমি যতটুকু সময় দেখেছি তখন অনেকটা ঝাঁ চকচকে হয়ে গেছে। আমি আর দেগলাল বর্মা বর্দার বাড়ি থেকে ঠাকুর বাংলোর মধ্যে এসে ঠিক স্পটে দাঁড়িয়ে আমি হঠাৎ থেমে গিয়ে বললাম, দেগলাল দা, এই যে সেই জায়গাটা যেখানে আপনি এরকম করে আঙুল তুলে ঠাকুরকে গালাগাল করেছেন। এইটুকু বলতে আমার হাতটা এরকম করে দেগলাল দা ধরলেন, ধরে হাতটা নামিয়ে দিয়ে বললেন, প্রলয় দা, সেই দিনের আশ্রম থেকে এখন আশ্রম অনেক বড় হয়েছে, সেই দিনের লোক সংখ্যার থেকে এখন লোক সংখ্যা অনেক বেশি হয়েছে, সেদিনের টাকার থেকে এখন টাকা অনেক বেশি আসছে, একটা জিনিস আর নেই। বলে আমার দিকে তাকালেন, চোখটা সজল হয়ে গিয়েছিল। তিনি বললেন, সেই মানুষটা আর নেই প্রলয়দা, তা না হলে দেগলাল হারিয়ে যেত ইতিহাস থেকে, সংসার থেকে, সমাজ থেকে, পৃথিবী থেকে। এই দেগলাল আজকে এইভাবে আপনার সামনে এই পবিত্র ভাগবত দণ্ডনী আত্মশাসন নির্ভর অনুশাসন চেতনা, সে মানুষটা আমার কাছে নেই। সেই মানুষটাকে বাঁচিয়ে রাখাই হচ্ছে, টিকিয়ে রাখা হচ্ছে, জীবন্ত করে পরিবেশন করা হচ্ছে সৎসঙ্গ আন্দোলনের এক অদ্বিতীয় অন্যতম পবিত্র কর্মসূচি। মাতা মনমোহিনীর মাধ্যমে সৎ নাম প্রাপ্ত হন, দীক্ষা গ্রহণ করেন, শ্রী শ্রী ঠাকুরকে গুরুপদে বরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বহু বিষয়ে আলোচনা হয়েছিল, বহু রকমের বিষয়ে আলোচনা হয়েছে। আর সেই সময় একের পর এক নির্মাণযোগ্য ওই অখ্যাত, অজ্ঞাত, অপরিচিত প্রান্তিক গ্রামীণ পটভূমি হিমায়তপুরের মাটিতে সৃজিত হয়েছে। একটি হচ্ছে সৎসঙ্গ সমবায় ব্যাংক, একটি হচ্ছে সৎসঙ্গ আর্ট গ্যালারি, একটি হচ্ছে সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস, একটি হয়েছে সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র, একটি হচ্ছে সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, একটি হয়েছে সৎসঙ্গ তপবন বিদ্যালয়। আমি তো কয়েকটি বললাম। এর সঙ্গে সঙ্গে জীবনকে আরো উন্নত, উদ্বর্ধিত করে তোলার জন্য পরাধীন রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হাত গুটিয়ে চুপ করে বসে থাকেননি। তিনি সৎসঙ্গের অন্যতম কর্মবীর সন্ন্যাসী ব্যক্তিত্ব, যার কাজিন রিলেশন ছিল হরিনাথ দে, যিনি 14টি ভাষা জানতেন সারা পৃথিবীর। তারই কাজিন রিলেশন সুশীল চন্দ্র বসু। এই সুশীল চন্দ্র বসুর মাধ্যমে সৎসঙ্গ মৎস্যজীবী ইউনিয়ন তৈরি করতে পেরেছিলেন। এবং সেই সময় কলকাতার পুলিশ কমিশনার মিস্টার, নামটা আমি বিস্মিত হয়ে যাচ্ছি, এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এই কলকাতার পুলিশ কমিশনার এর মাধ্যমে তিনি সেখানে তাদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। এবং পুলিশ কমিশনারের কাছে সেই সময় অসংখ্য মানুষ গিয়েছিলেন। একটি রাজনৈতিক আন্দোলন সৃষ্টি করে তিনি সেখানে সৎসঙ্গ মৎস্যজীবী ইউনিয়ন তৈরি করেছিলেন। পরবর্তীকালে দেওঘরে থাকাকালীন 1952 সালে সৎসঙ্গ লেবার ইউনিয়ন তৈরি হয়েছিল। পরবর্তীকালে রাজনৈতিক কার্যক্রমকে নিয়ে এই সৎসঙ্গ লেবার ইউনিয়ন তৈরি হয়েছিল বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের আসানসোল, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, যেটা কয়লা খনি অঞ্চল বলে পরিচিত এবং চিহ্নিত, এই অঞ্চলে সৎসঙ্গ ওয়ার্কার্স ইউনিয়ন, সৎসঙ্গ লেবার ইউনিয়ন তৈরি হয়েছিল। এবং যার প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO বলা হয়। 1952 সালে সৎসঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার রমাশঙ্কর সিং ত্রিবেদী। তিনি ILO তে গিয়ে শ্রী শ্রী ঠাকুর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে 1952-তে তিনি গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রমিক নীতি কি হবে, শিল্প নীতি কি হবে,
এই বিষয়ের উপরে শিল্প নীতি এবং শ্রমিক এবং মালিক এবং শিল্প প্রতিষ্ঠানের সম্পর্ক কি হবে এই বিষয়ে তিনি দীর্ঘ বক্তৃতা করে প্রশংসিত হয়েছিল। আজকে সব সৎসঙ্গ আন্দোলনের ইতিহাস বিস্তৃত অধ্যায়, যারা বর্তমান প্রজন্মের কর্মীবৃন্দ তারা এইসব ইতিহাসের সাথে বিচ্যুত হয়ে গেছেন, কারণ আমরা এর কাল্টিভেশন করিনি। সৎসঙ্গ যে শুধু কীর্তন করা, দীক্ষা দেওয়া, ধর্ম দান করা, ধর্মের মধ্যে সমস্ত সম্পৃক্ত হয়ে আছে। ধর্মের মধ্যে জীবনের যা প্রয়োজনীয়তা সবকিছু সম্বন্ধায়িত হয়ে আছে। এই সমস্ত কিছুকে সম্পর্ক সম্বন্ধায়িত সমন্বিত করে যে আন্দোলন, তাকে ঠাকুর আন্দোলন বলেছেন অস্থি বৃদ্ধির আন্দোলন। 1924 সালে দীক্ষার পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস খুব বিস্মিত হয়ে ঠাকুরকে বলেছিলেন, এত বড় বিরাট লোক কল্যাণ যজ্ঞ করতে গেলে পরে ঠাকুর একটা সংগঠন খুব অপরিহার্য বিষয়, একটা সংগঠন করতে হবে। ঠাকুর সেই সময় দেশবন্ধুকে বলেছিলেন, দাসদা, সংগঠনের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে সংগঠিত মানুষের প্রয়োজন। আর এই সংগঠিত মানুষ অটো অর্গানাইজেশন তৈরি হয়ে যায়, এক একটা ব্যক্তি, এক একটা প্রতিষ্ঠান যা সমন্বিত হয়ে থাকে আমার শরীরের মতো। আমার হাত, পা, কান, চোখ, নাক, মুখ, আমার হার্ট, লাং, লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, এগুলো যেমন সমন্বিত অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক সেরকম সংগঠিত প্রত্যেকটি অস্তিত্ব একটি সমন্বিত সংগঠনে পরিণত হয়। ইতিহাসের প্রকাশিত অপ্রকাশিত তথ্যকে একত্রিত করে বলতে পারা যায়, ঠাকুর জননী মা মনমোহিনী দেবী তখন সেই মুহূর্তে ঠাকুরকে বলেছিলেন, অনুকূল এর নাম দিস, চিত্তরঞ্জন যা বলছে নাম দিস সৎসঙ্গ, তাহলে আমার হুজুরের কথাও মনে পড়বে, সৎসঙ্গ নাম বেঁচে থাকবে, আমি হুজুরকে ভাবতে পারব। খুব আশ্চর্য বিষয়, শ্রী শ্রী ঠাকুর এক মুহূর্তের জন্য আপত্তি, বিরক্তি, প্রতিবাদ, বিবাদ কিছু করেননি। অবনত মস্তকে সঙ্গে সঙ্গে তিনি মায়ের আদেশকে শিরোধার্য করে নিয়ে বলেছিলেন, বেশ তাই হোক দাসদা, সৎসঙ্গ নাম হোক। এইখান থেকে সৎসঙ্গ নাম হলো, এবং তিনি পরবর্তীকালে সৎসঙ্গ কি, সৎসঙ্গ কেন, সৎসঙ্গের প্রয়োজনীয়তা, তাৎপর্য, বিশেষণ, বিশ্লেষণ, অপরিহার্য বিষয় কি এ সংজ্ঞা নিরূপণ করেছেন। বইটির নাম হচ্ছে সংজ্ঞা সমীক্ষা। সৎসঙ্গ কাকে বলা হবে, সৎসঙ্গী কাকে বলা হবে, এই সংজ্ঞা তিনি নিরূপণ করে দিয়ে নির্ধারণ করে দিয়েছিলেন। এইটা অনুসরণ করলে সে প্রকৃত সৎসঙ্গী, এবং এইটি ঠিক ঠিক যথার্থ এবং বিহিত অনুসৃত হলে পরে ওইটি প্রকৃত সৎসঙ্গ বলে চিহ্নিত, বলে পরিগণিত হবে, চিহ্নিত হবে। এই ভাবনা থেকে তিনি অনুভব করতে পেরেছিলেন যে দেশটা শুধু ইট, কাঠ, পাথর, মাটি, পাহাড়, পর্বত, জল দিয়ে ঘেরা নয়, একে এনজয় করবে, একে উপভোগ করবে, এর ব্যবহার বিনিয়োজন করবে মানুষ। অতএব প্রথম পদক্ষেপ হিসেবে তিনি তখন ভেবেছিলেন, মানুষ কি করে ভালো মানুষ, সুসন্তান পৃথিবীর মাটিতে কেমন করে অবতরণ ঘটানো সম্ভবপর হয়। হিমায়তপুরের জালের ঘর নিভৃত অস্থিকায়ন, এই অস্থিকায়নে বসে অন্যতম অসাম্প্রদায়িক জননেতা, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, তার সঙ্গে গোপন আলোচনা হয়েছিল। সব আলোচনা প্রকাশিত হওয়া সম্ভবপর হয়নি, লিপিবদ্ধ হয়নি। যতটুকু শেষ মুহূর্তে শোনা গিয়েছিল, সেই শেষ মুহূর্তের কথা থেকে নেতাজি সুভাষচন্দ্র শ্রী ঠাকুরের কাছে যে গিয়েছিলেন, তার মা পূজনীয় পিতৃদেব, পূজনীয় মাতৃদেবী, তার পূজনীয় মাতুল এবং মামিমা ক্যাপ্টেন জেল দত্ত, জানকী বাবু, প্রভাবতী দেবী, এরা ঠাকুরের মন্ত্র শিষ্য এবং শিষ্যা ছিলেন। তিনি যখন ভারতীয় অখণ্ড পরাধীন ভারতবর্ষের ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মানীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি পাবনা কংগ্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করতে এসে, তিনি পাবনা শহরে এসে প্রথম কংগ্রেস নেতৃবৃন্দকে বলেছিলেন যে আগে আমি আমার বাবা এবং মায়ের গুরুদেবকে প্রণাম করে তারপর কংগ্রেস কনফারেন্সে যাব।
সেই হিসেবে তিনি হিমায়তপুর শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করতে গিয়ে নিভৃত কক্ষে তার আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলেন। সেটা রুদ্ধদ্বার আলোচনা। সেই আলোচনার শেষাংশ যেটুকু আমাদের শোনা সম্ভবপর হয়েছে ভক্তবৃন্দের পক্ষে, তারা সেইটুকুই প্রকাশ করেছেন, লিপিবদ্ধ করেছেন। নেতাজির সমস্ত কথার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর তাকে এই মানুষ কি করে পৃথিবীতে আসতে পারে তার বিষয়ে বর্ণনা করেছিলেন। নেতাজি তার উত্তরে বলেছিলেন, ঠাকুর, আমি এত দূর এগিয়ে গেছি, এখন আর ওখান থেকে আমার পক্ষে শুরু করা সম্ভবপর নয় ঠাকুর। আপনি যা বলছেন তা ঠিক। ঠাকুর বলেছিলেন, এখনই যদি সুভাষ এই কাজ শুরু করো, তাহলে আশ্চর্য নয় যে আগামী 25 থেকে 30 বছরের মধ্যে কিছু ঝাঁ চকচকে মানুষ পাবে তুমি, যাদের উপরে তুমি আশ্বস্ত নিশ্চিন্ত হতে পারো দেশের ভার এবং দায়িত্ব এবং কর্তব্য দিয়ে। এই আশঙ্কাটি 161তম আবির্ভাব তিথিতে বিবেকানন্দের ঠোঁটে উচ্চারিত হয়েছিল, কণ্ঠে উদ্গীত হয়েছিল। আমি আশ্চর্য হচ্ছি, সুসন্তান পৃথিবীতে আসছে না কেন? যে আন্দোলন নেতাজিকে শ্রী শ্রী ঠাকুর বুঝিয়েছিলেন, তিনি পরবর্তীকালে বলেছিলেন যে আমার পক্ষে আর পিছিয়ে আসা সম্ভবপর নয়, আর পিছিয়ে আসা সম্ভবপর নয়। ঠাকুর অনুকূল চন্দ্র এককভাবে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। খুব সচেতনতার সাথে, খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে, খুব গভীর মননশীলতার সঙ্গে আমাদের ভুবনকে যখন আমরা খনন করি, তখন আমাদের বিস্মিত হতেই হয়। এই কারণে বিস্মিত হতে হয়, এই কারণে আমাদের বিস্মিত হতে হয় যে আমাদের মতন আমরাও তো সেই অশুদ্ধ পথ পরিক্রমা করে অবতরণ করেছি পৃথিবীতে। আমরাও সেই অশুদ্ধ পথের ভেতর দিয়ে পৃথিবীতে একত্রিত হয়েছি সকলে। আমাদের মধ্যে অভ্যস্ত সংস্কার রয়েছে, আমাদের মধ্যে বৃত্তি পরামৃষ্টতা রয়েছে, আমাদের মধ্যে মূঢ়তা রয়েছে, আমাদের মধ্যে অনেক অনেক বৃত্তির শাসন, শোষণ, তোষণ, পোষণ একত্রিত সমন্বিত হয়ে আছে আমাদের ভেতর। এই সব অস্তিত্ব নিয়ে, এই সব ব্যক্তিত্ব নিয়ে কি দৃঢ়তার সাথে, কি প্রত্যাশার সাথে, কি অনমনীয় উদ্যমের সাথে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই জাতি, এই দেশ, এই রাষ্ট্র, এই বিশ্বকে যা ধীরে ধীরে দূষণের চাদরে আবৃত হতে চলেছে, তাকে রক্ষা করার জন্য তিনি সৎসঙ্গ ঋত্বিক সংঘ সৃষ্টি করলেন। ইন দ্য ইয়ার 1935, 1935 সালে। আর সেই 1935 সালে তিনি যে এটি সৃজন করলেন মাত্র 15 জন মানুষকে নিয়ে, মাত্র 15 জন মানুষকে নিয়ে, যে মানুষগুলো পরিশুদ্ধ মানুষ নয়, যে মানুষগুলো অভ্যস্ত সংস্কারের বাইরের মানুষ নয়, যে মানুষগুলোর অবতরণ আগমন খুব শুদ্ধ বিজ্ঞান অনুযায়ী হয়নি, এই মানুষগুলোকে নিয়ে তিনি শুরু করলেন সৎসঙ্গ ঋত্বিক আন্দোলন। অবাক তো হতেই হয়, বিস্মিত হতেই হয়। কি করবে এরা মানুষকে ঋত পথে পরিচালনা, এরা কি করবে? এরা মানুষের বৃত্তিকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য করে সমাধানের পথে অগ্রগমনের চেষ্টা করবে। কি করবে এরা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের বিজ্ঞান এবং বিধি শেখাবেন, যে নিজেই তেমন পরিশীলিত, মার্জিত, সুশিক্ষিত, অনুশীলিত অস্তিত্ব নয়। কি গুরু ভার, কি গুরু দায়িত্ব তিনি দিয়েছেন। একটু ভাবি, যখন এই 2023 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন ভাবি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনকে, তখন মনে হয় এইরকম একটি প্রয়াস আজকে লৌকিক জগতে আমরা দেখতে পাই না বলে একে অলৌকিক বলে মনে হয়। আমরা পার্থিব পুষা প্রকৃতিতে এইরকম কোন আন্দোলন সৃজন হয়েছে শুনতে পাই না, দেখতে পাই না বলে একে অপার্থিব আন্দোলন মনে হয়। আমাদের যত জাতীয় আন্দোলন আমরা দেখেছি, এই জাতীয় আন্দোলন আমরা দেখিনি বলে একে এক বিজাতীয় আন্দোলন বলে মনে হয়। যে আন্দোলন কোনো দল, মত, গোষ্ঠী, গুচ্ছ সাপেক্ষে নয়, সম্পূর্ণভাবে অস্থি সাপেক্ষ, বৃদ্ধি সাপেক্ষ। এবং সেটা শুধু মানুষ নয়, উদ্ভিদ, পশু, কীট, পতঙ্গ, জানোয়ার, মানুষ, সব যাদের অস্থি আছে, বৃদ্ধি আছে, প্রত্যেকের জন্য তার এক
সংবেদনশীল, সহানুভূতি, সহানুকম্পী সমবেদনা নিয়ে তিনি প্রত্যেকের সঙ্গী, সাথী, মরমী, দরদী অস্তিত্ব হিসেবে সঙ্গে সঙ্গে আছেন। এই শক্তি এবং ভাবকে তিনি ওই 15টি মানুষের মধ্যে একটু একটু করে ইম্পার্ট করছেন। কি করে ইম্পার্ট করছেন? থ্রু লাভ, থ্রু পেশেন্স, থ্রু টলারেন্স, অপরিসীম ধৈর্য, অপরিসীম সহনশীলতা, অপরিসীম ভালোবাসার ভেতর দিয়ে তিনি একটু একটু করে এই ভাব এবং এই বোধকে ইম্পার্ট করছেন। আমি পৃথিবীতে একজন মানুষ এখনো পর্যন্ত শুনেছি, দেখেছি, সঙ্গ করেছি, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমাদের প্রাচ্য দেশে এই একজনই অস্তিত্ব এখনো পর্যন্ত 2023-এর 13ই জানুয়ারি আজ এই একজনই অস্তিত্ব, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার ব্যবহৃত ভাষাকে বিশ্লেষণ করবার জন্য 4খানা অভিধান রচনা করা হয়েছে, যা সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে বেরিয়েছে। মাত্র 2টি অভিধান, একটি হচ্ছে বাগার্থ দীপিকা আর একটি হচ্ছে শব্দ রত্নকোষ। আর 2টি কোনো অজ্ঞাত কারণে প্রকাশিত হয়নি। একটি হচ্ছে ধাতু দীপনী, একটি হচ্ছে ধাতু কৌমুদী। এই 2টি কোনো অজ্ঞাত কারণে প্রকাশিত হয়নি সৎসঙ্গ থেকে, কিন্তু রচনা হয়েছিল, ঠাকুরকে শোনানো হয়েছিল। এই 2টি কোনো অজ্ঞাত কারণে বেরোয়নি। আমি জানি না, যে আমার জানা নেই যে কোনো ব্যক্তির ভাষা, ব্যবহার করা ভাষা, শব্দকে বিশ্লেষণ করে তার মার্মিক ব্যঞ্জনাকে প্রকাশ করবার জন্য প্রাচ্য দেশে কোন অভিযান রচনা করা হয়েছে কিনা। হ্যাঁ, পাশ্চাত্যে হয়েছে, বিদেশে হয়েছে। পাশ্চাত্যে হয়েছে সক্রেটিস, হোমার, উইলিয়াম শেক্সপিয়ার, এলফিনস্টোন, এদের জন্য, এদের ব্যবহার করা ভাষার জন্য ডিকশনারি তৈরি করা হয়েছে। কিন্তু প্রাচ্য দেশে আমার জানা নেই এখনো পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বা অস্তিত্বের কথা। সেইখানে তিনি প্রত্যেকটি শব্দকে নিয়ে জগিং করেছেন, প্রত্যেকটি শব্দকে নিয়ে তিনি আমাদের কাছে তার মার্মিক ব্যঞ্জনাকে উন্মোচন করেছেন, যার ফলে শব্দ দূষণ, ভাব দূষণ, চলন দূষণ, চরিত্র দূষণ যাতে আমাদের ক্ষেত্রে আক্রমণ করতে না পারে, যাকে প্রার্থনার মধ্যে আমরা বলি অরাতি আক্রমণ থেকে রক্ষা করুন। এই অরাতি আক্রমণ, রিপুর আক্রমণ যেন আমাদেরকে বিধ্বস্ত, বিপর্যস্ত করে না তোলে, তার জন্য তিনি শব্দ মুক্ত করে আমাদেরকে প্রচ্ছন্ন না রেখে উন্মুক্ত করে দিয়েছেন। ভাব কথাটা বলেছেন ভূ থেকে এসছে। ভূ মানে টু বি, হওয়ার আবেগ। এবার আমাদের ভাবতে হয়, তার মানে তিনি ভূ মানে হওয়ার আবেগ। আর বোধ সম্পর্কে তিনি বলেছেন শোনা। আমরা খুব ক্যাজুয়ালি শব্দটা উচ্চারণ করি, আর রীতিমান তোমার একটা বোধ কাজ করলো না, আমরা ক্যাজুয়ালি উচ্চারণ করি। আরে প্রলয়, তোমার একটা বোধ কাজ করলো না, তোমার বোধে ধরা পড়লো না। খুব ক্যাজুয়ালি শব্দগুলো ব্যবহার হতে হতে শব্দ দূষণ ঘটে গেছে, শব্দের অর্থ পরিবর্তন হয়ে গেছে। যেমন বলি, একটা শব্দ প্রাসঙ্গিক ভাবে বলি, যে বলি বলে যে শব্দ আমরা জানি, মোষ বলি, পাঁঠা বলি, এখন আমরা বলি দেই। কিন্তু বলি বহু আগে যারা লিঙ্গুইস্টিক, যারা ভাষা তত্ত্ববিদ, ওরা গবেষণা করে বার করেছেন, লিপি উদ্ধার করে, বহু আগে বলি কথাটা ব্যবহার করা হতো ট্যাক্স হিসেবে, কর হিসেবে, কর। তারপরে সমাজের সঙ্গে ভাষার পরিবর্তন হলো, যুগের সঙ্গে ভাষার পরিবর্তন হলো, বলি চলে আসলো, বলি দেওয়া, উৎসর্গ করা, বলি মানে উৎসর্গ করা, ওটা চলে আসলো অপভ্রংশ হয়ে পাঁঠা বলি, মোষ বলি, ছাগল বলিতে চলে আসলো। এখন যে বলি সেটা হচ্ছে বাহুবলি, অর্থ বলি, প্রভাবশালী বলি, এরকম বলিতে আমরা এখন কনভার্ট করছি। যুগের সঙ্গে, সময়ের সঙ্গে, প্রেক্ষিতের সঙ্গে ভাষার পরিবর্তন হয়েছে, ঠিক তেমনি বোধেরও পরিবর্তন হয়েছে। এই কারণেই যুগন্ধর যুগ পুরুষোত্তম, এই পেজটির নাম হচ্ছে পুরুষোত্তমের অমেয় কথা, যাকে মাপা যায় না, যা পরিমেয় নয়, যা অমেয়, যাকে মাপা যায় না, যা অমেয় এবং অমেয়, অভূতপূর্ব, অপূর্ব, অতুলনীয়, অনির্বচনীয়, অভূতপূর্ব এবং অনুপম, যার দ্বিতীয় কিছু নেই, সেই অমেয় কথা তিনি আমাদের কাছে এক্সপ্লোর করছেন, আমাদের কাছে আনফোল্ড করে বলছেন। শোনা, দেখা, জানা এবং বোঝা। শোনা, দেখা, জানা এবং বোঝা ইত্যাদির মিলিত সমাবেশ
যে অনুভূতি সৃষ্টি করে তার নাম হচ্ছে বোধ। সুতরাং তিনি এই বোধ এবং ভাব ওই 15 জন মানুষের মধ্যে ইম্পার্ট করছেন। আর এই 15 জন মানুষ অমার্জিত, অপরিশীলিত, অসংস্কৃত, অভ্যস্ত সংস্কার বাহিত এই 15 জন মানুষ তাদের চোখের সামনে প্রত্যক্ষ করছেন। ফ্রম মর্নিং টিল নাইট তারা চোখের সামনে প্রত্যক্ষ করছেন। ঠিক তেমনতর একটি জীবন্ত, দুরন্ত, চলন্ত এবং সর্বদিক থেকে ভরন্ত ব্যক্তিত্বকে তারা প্রত্যক্ষ করছেন। কি প্রত্যক্ষ করছেন? তিনি যেটা ইম্পার্ট করতে চাইছেন সেগুলো লাইক অ্যাটলাস, অনেকটা মানচিত্রের মতন ওর তাকানো, ওর ব্যবহার করা ভাষা, ওর আচরণ, ওর চরিত্র, ওর বিচরণ, ওর বেনির্মাণ, ওর সামগ্রিক সংরক্ষণ, সংবর্ধন, সম্পূরণ কেমন করে ক্যারি করছে, কেমন করে বহন করছে, কেমন করে চালচিত্রের মতন, চলচ্চিত্রের মতন সবকিছুকে চিত্রিত করে যাচ্ছে। এটি দেখতে দেখতে কন্ট্রাস্ট হচ্ছে, ঘাত প্রতিঘাত হচ্ছে। এটি দেখতে দেখতে এদের ভেতরে অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ উপস্থিত হচ্ছে। প্রশ্ন নেমে আসছে, জিজ্ঞাসা চলে আসছে, ঢেউয়ের মতো, একদম ঢেউয়ের মতন প্রশ্ন জিজ্ঞাসা তার সেপাদ পদ্মে ঢেউয়ের মতন সে আছে। ঠাকুর পদ্মায় বাঁধের তীরে বসে আছেন। আমি যে কথাটি বলছি সৎসঙ্গের প্রয়াত পূজনীয় ঋত্বিকাচার্য দেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের 2টি খণ্ডে প্রকাশিত বইটির নাম হচ্ছে দীনপঞ্জি। তার প্রথম খণ্ড থেকে আমি এই কথাটি বলছি। একদম শেষের দিকে দেখবেন এই প্রসঙ্গ কথাবার্তা হতে হতেই শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে, ঠাকুরের কাছে আলোচ্য বিষয় সম্পর্কে ঋত্বিকাচার্য দেব লিখছেন। এরপর উপাসনা বিষয়ে কথা হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই বলে তিনি ভাবতে ব্যক্ত করছেন। ঠাকুর বললেন, এই যে আপনাদের আমি করতে বলি আপনারা করার চেষ্টা করেন, করতে পারেন না, ভুল করেন, হয় না, আমার কাছে ছুটে চলে আসেন। আমার কাছে ছুটে চলে এসে আমার কাছে সব কথা খুলে কন, আপনাদের আমি সেগুলো ঠিক করে ধরায় দিই, বুঝাই দিই, আপনারা আবার সেগুলো করেন। এই যে পারেন না, আমার কাছে এসে কনফেস করেন, আমি আপনাদেরকে ধরায় দিই, আপনারা সেগুলো ঠিক করে কারেকশন করে আবার চেষ্টা করেন, এর নাম হলো গা উপাসনা। এই বলেই তিনি বলছেন, ধরেন এইখানেই সন্ধে হয়ে আসছে, তো এইখানেই কোনো একজন ঠিক করলো, আরে তো সন্ধে হয়ে যাচ্ছে, সায়ং সন্ধ্যা করা হয় নাই, এই বলেই সে সঙ্গে সঙ্গে উঠে চলে গেল, সায়ং সন্ধ্যা করার জন্য চলে গেল। পথে যেতে যেতেই কোনো একটি যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো, তারপরে ফষ্টি নষ্টি, তারপরে আকামের মধ্যে জড়ায় পড়লো। সারা সন্ধ্যাও তেজ মারালো, আমার কাছে বসাও হারায় গেল, এর অভিষ্ট লাভও সারা তেজ মারায় গেল সব। এই বলে থামলেন। কিছুক্ষণ থেমেই শ্রী ঠাকুর বলছেন, ও যদি সঙ্গে সঙ্গে ছুটে এসে আমার কাছে সব বিষয়টা খোলসা করে কত, আমি সারা এইখানে বসেই উইয়েক মোল্ড করায় দিবের পারতাম। এরকম ঘটনা যে ঘটেনি তা নয়। ঠাকুর অ্যাওয়ার্ড করছেন কর্মী বৃন্দকে, ভক্ত বৃন্দকে, শিষ্য সতীর্থদের তিনি অ্যাওয়ার্ড করছেন। এই একই সঙ্গে কি অভূত ভাবে তিনি প্রসঙ্গকে উন্মোচন করছেন। মানুষ বুঝে যাচ্ছে যে কে কি কাণ্ড ঘটিয়েছে বা ঘটে গেছে। ঠাকুর এইভাবে এই 15 জন মানুষের মধ্যে এই ভাব এবং বোধকে ইম্পার্ট করেছেন। অশ্বিনী কুমার বিশ্বাস, এই অশ্বিনী কুমার বিশ্বাস, তিনি মুক্তার কুষ্টিয়ার মানুষ। তিনি শ্রী শ্রী ঠাকুরকে হিমায়তপুরের মাটিতে সরাসরি প্রশ্ন করছেন, একদম সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করে বলছেন, ঠাকুর আপনি আমাদের কাছে যা বলেছেন, যা চান আপনি কি করলে, কেমন করলে আপনি খুশি হন, কিভাবে চললে আপনি আনন্দ পান, তৃপ্তি পান? শ্রী শ্রী ঠাকুর অশ্বিনী কুমার বিশ্বাসের কাছে দুটো হাত চিৎ করে এসে বললেন, খুব সহজ অশ্বিনীদা, খুব সহজ। আপনারা আমাকে লক্ষ্য করেন, আমাকে লক্ষ্য করুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি আমার মায়ের জন্য কি করি, কেমন করে করি, কিভাবে করি, আমাকে লক্ষ্য করুন। আমাকে লক্ষ্য করেই আপনারা
আপনারা সেইগুলো আমার জন্য করুন, ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে। এই যে কথাটি বললেন, আমরা জানি ইতিহাস আমাদের কাছে সেই তথ্যই রেখেছেন। এত বড় অমীয় বাণীর গ্রন্থকার, এত বড় ভক্ত শিষ্য, যিনি প্রত্যক্ষভাবে ঠাকুরের প্রায় বিশ্বরূপ দর্শন করে অনুভব করেছিলেন, সেই মানুষ পরবর্তীকালে শ্রী ঠাকুরের এই আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন, হারিয়ে গেলেন, কিন্তু রেখে গেলেন অমীয় বাণী আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছিলেন এইরকম ভাবে প্রত্যেকটি মুহূর্তে আমি আমার বৃত্তি, আমার অভ্যস্ত সংস্কারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে, আমরা বলি যাজন জৈত্র, এইভাবে যেন আমি জয়ী হয়ে উঠে ঠাকুরের কাছে সবিজের মতো নিজেকে আহুতি দিতে পারি। এই সংগঠিত অস্তিত্ব তিনি চেয়েছিলেন আমার কাছে। প্রত্যেকের অস্থি বৃদ্ধির সাথী সঙ্গী হতে চেয়েছিলেন আমার কাছে। কোনো মানুষকে ফেলে দিতে বলেননি তিনি। এমনকি তার নিন্দা, মন্দ, বাধা, বিপত্তি, বাদ প্রতিবাদ করার লক্ষ্যেও তিনি কখনো ত্যাগ করেননি, বর্জন করেননি, নিন্দা করেননি, সমালোচনা করেননি, ঘেন্না করেননি, তাড়িয়ে দেননি। আমি দেখেছি ওই হিমায়তপুরের মাটিতে দেখিনি, দেওঘরের মাটিতে দেখেছি। হিমায়তপুরের মাটিতে যার সাথে ঘটেছে তার কথা আমি শুনেছি। আমার সাম্প্রতিক কালে 5খানা বই বেরোবে, যা অপ্রকাশিত। ভারতবর্ষের অন্যতম প্রণম্য বিদগ্ধ শব্দশিল্পী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার বইয়ের নামকরণ করে দিয়েছেন স্মৃতিধার্য। এই বইটি বেরোবে খুব শিগগিরই, শেষ পর্বের কাজ আমি করছি এখনো। এই স্মৃতিধার্যর মধ্যে আমি লিখেছি এই কাহিনী, যার কাছ থেকে প্রত্যক্ষভাবে শুনেছি। তার নাম কাশীশ্বর রায়চৌধুরী। ইনি 1935 সালের প্রথম ঋত্বিক সংঘের সর্বাপেক্ষা কনিষ্ঠতম ঋত্বিক সংঘের সদস্য ছিলেন, এই কাশীশ্বর রায়চৌধুরী। তিনি আমাকে বলছেন, আমার বাবা বিধুভূষণ রায়চৌধুরী, আমার নামে কমপ্লেন নেই এমন একটা দিন নেই, আমার পরিবারে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আসেনি এমন একটা দিন যায়নি। আমার বাবা তিতে বিরক্ত হয়ে আমাকে নিয়ে হিমায়তপুরে ঠাকুরের কাছে এসে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। আমি কথাটা বলছি, ভাব এবং বোধ কি করে ইম্পার্ট করেছেন, পেশেন্স এবং টলারেন্স কি করে অ্যাক্টিভেট করেছেন দৃষ্টান্ত স্বরূপ অস্তিত্ব হয়ে, যা মানুষকে লাইক এ ম্যাগনেট আকর্ষণ করছে, যা মানুষকে আসক্ত করেছে। ঠাকুরের একটি বাণী আছে, আশ্রয় বলে গ্রহণ করার চাইতে আসক্ত হয়ে গ্রহণ করা অনেক শ্রেয়। আশ্রয় আজ আছে, এর থেকে বড় আশ্রয় পেলে আমি চলে যাব, কিন্তু আসক্ত হলে পরে একে ত্যাগ করা আমার পক্ষে সম্ভবপর নয়। এই আশ্রয়ের চাইতে আসক্ত হয়ে গ্রহণ করা অনেক ভালো। সেই কারণেই পূজনীয় সমস্ত পূর্ব কর্মীগণ, পূজনীয় সমস্ত ভক্তজন, শিষ্যগণ, ঠাকুরের সেবক, পার্ষদ, পরিকরগণ কিভাবে আসক্ত হয়েছিলেন তারই মানচিত্র বর্ণনা করছি। সৎসঙ্গের অস্থি বৃদ্ধি কি করে বিনির্মিত হলো তার রূপরেখা চালচিত্রের মতন চিত্রিত করছি। হোয়াট ইজ সৎসঙ্গ মুভমেন্ট? ঠাকুরের কাছে এসে বললেন, বিধুভূষণকে বললেন কিছু কবেন? বলে, হ্যাঁ, আমার ছেলে কাশী এত দুরন্ত, এত দুষ্টু যে ওকে নিয়ে আমি কিছুতেই টিকতে পারি না ঠাকুর। একটা দিন যায় না যে কোনো অভিযোগ আসেনি আমার কাছে, কি করবো বলতে পারেন? কাশীশ্বর আমাকে নিজে বলছেন, তখন তার 96 বছর বয়স। দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের কাছে আদ্যাপীঠ, আদ্যামা মন্দির, ঠিক ইন বিটুইন আদ্যা মন্দিরের এবং দক্ষিণেশ্বরের মাঝখানে ওর বাড়ি, আরএন ট্যাগর রোডে। তখন উনি একটা আশ্রম করেছেন ওখানে, সেখানে তিনি বসে আছেন, 96 বছর বয়স। আমাকে বললেন, তুই বয় এখানে। আমি সামনে বসে, কাশীশ্বর 96 বছর বয়সে আমাকে তার স্মৃতি সরণিতে দাঁড়িয়ে সেই চিত্র উন্মোচন করছেন একটু একটু করে। বলতে বলতে বলছেন যে, জানিস, আমি তখন সারা হিসেব করতেছি আমার বাবা যা ঠাকুরের কাছে করলো, এটাতে ভালো হবি না মন্দ হবি, আমার লাভ হবি না লোকসান হবে, আমি হিসেব করতেছি। সঙ্গে সঙ্গে দেখি ঠাকুর আমার দিকে দু চোখ মেলে তাকায়, গুরু নাচাচ্ছে। ঠাকুর নাচাতে নাচাতে করছে, তুই কি শালা আমার কাছে থাকবু? আমি হিসেব করতেছি, থাকলে লাভ হবে না লোকসান হবে। আমি এই হিসেব নিকেশ করছি, এক লহমায় সেটা ধরে ফেলাইছে। ধরে ফেলে আমার কয় কি, আমার এখানে সারা সব মাল মজুদ আছে, বুঝেছিস?
তুই যা যা চাস সব মাল সারা এখানে মজুদ আছে, ঘাবড়ায় না। ঠাকুর আমি যখন ভাবছি সঙ্গে সঙ্গে ভাবলাম সব মাল যদি মজুদ থাকে আমার থাকতে আপত্তি কি? হ্যাঁ করে দিলাম। শালা ওই থাকার হ্যাঁ করার সঙ্গে সঙ্গে আমার বাবা বিধুভূষণ রায়চৌধুরী ঠাকুরের কাছে আমাকে রেখে বাড়িতে রওনা হয়ে গেল। ঠাকুর বলেন থেকে যা আমার কাছে। আমি থেকে গেলাম। ঠাকুর ওখানে একজন মুসলিম মানুষ, তিনি চাষবাস করতেন, তাকে ডাক দিয়ে নিয়ে এসে, আমার যতটুকু নাম মনে আছে আমি লিখেছি, সামাদ না কি নাম, তাকে ডাক দিয়ে নিয়ে এসে ঠাকুর বললেন, তুই যেসব চাষ করেছিস এর বাজার মূল্য, ফলের বাজার মূল্য কত হবির পারে? উনি বললেন যে কি করে কব ঠাকুর, এখন আমি কি করে কব কত হতে পারে, সেই সময় বাজার দর যা হবে নি তাই, তবুও তুই সর্বোচ্চ দাম কত প্রত্যাশা করিস? তুই যা ফল চাষ করেছিস কত প্রত্যাশা করিস? উনি একটা আনুমানিক বললেন। ঠাকুর তখন বললেন, ধর শালা বন্যায় সব ভেসে গেল, তখন তুই কি করবি? সব ফসল নষ্ট হয়ে গেল, কি করবি? উনি বললেন, ঠাকুর ভাই এখানে তো সেরকম বন্যা এখনো পর্যন্ত হয় নাই, হবি না, আপনি তো আছেন, আল্লাহর দয়া সে বন্যা হবি না, ধর হলো, কি করবি ক? হ্যাঁ, বন্যা হলে আর কি করবো, প্রকৃতির উপর কার হাত আছে কন ঠাকুর ভাই? তারপরে বললেন, ধর ঝড় ঝঞ্ঝায় সব শালা তেজ মারা গেল, কি করবি? আর ঝড় ঝঞ্ঝার উপরে কার হাত আছে কন ঠাকুর ভাই? ঠাকুর তারপরে বলছেন, ধর কোনো মানুষে সারা চুরি করে খায় নিল, তখন কি করবি? সঙ্গে সঙ্গে ফাল পারে যাই ওই টুটি টিপে ধরে আদায় করবি, তাই তো? কিন্তু ঝড়ের উপরে হাত দিবে পারবি না, আর শালা বন্যা হলেও প্রকৃতির উপরে হাত দিবে পারবি না। সই, তোর কথাই সই শালা। এই বলে ভবানী সাহাকে ডাক দিয়ে বললেন, ভবানী এর কাছে ও যা সর্বোচ্চ দাম বলিছে তলে তলে সব দিবি, কেউ যেন টের না পায়। কাশীশ্বর এইটুকু বলে, বয়স হয়েছে 96, একটু দম নিয়ে নিস। একটু দম নিয়ে আমাকে বলছেন, আমি তো কিছুই জানি না, আমি তো আমাদের বাগানের সব কেস মারাই যাচ্ছি, কিন্তু কোনো অভিযোগও নাই, কোনো মারধর নাই, কোনো নালিশ নাই, কিচ্ছু নাই, দিব্যি মৌতাত ফুলের মেজাজে শালা চড়ে বেড়াচ্ছে হেমায়তপুরের মাটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের অমীয় কথা শিল্পী, অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হেমায়তপুরের বার্ষিক উৎসবে গিয়েছিলেন। তার আগে কাশিমবাজারের মহারাজা, তিনি হেমায়তপুর উৎসবে, তপবন বিদ্যালয়ের বার্ষিক উৎসবে গিয়েছিলেন। সেই কাশিমবাজারের মহারাজা যখন গেছেন, হঠাৎ অল অফ এ সাডেন মাইকে অ্যানাউন্স হচ্ছে, কাশীশ্বর রায়চৌধুরী তুমি যেখানেই থাকো এই মঞ্চে এসে হাজির হও, কাশিমবাজারের মহারাজা তোমাকে স্বর্ণ পদক দিয়ে তোমার গুড কন্ডাক্টের জন্য, ভালো ব্যবহারের জন্য তোমাকে পুরস্কৃত করবেন। কাশীশ্বর এই বলতে বলতে দুটো চোখের কোল সজল হয়ে গেল। কাশীশ্বর আমাকে এইটুকু বলতে বলতে একবার লম্বা একটা নিঃশ্বাস নিয়ে আমার যেন মনে হলো একটু ফোঁপিয়ে উঠলেন, দুটো চোখ সজল হয়ে উঠলো, গায়ের রং চাপা শ্যামবর্ণ, বয়স হয়ে গেছে, বিরাট গোঁপ। ঠাকুর গোঁপেরও বাংলা করেছিলেন। এই গোঁপ যে বড় চওড়া গোঁপ ছিল, ঠাকুর বলেছিলেন যে এই কাশি তুই যে গোঁচ রাখিছিস এর বাংলা কি গোপের পাচ্ছিস? বলে গোঁপ দূর ভেড়ে, এর ভালো নাম হচ্ছে বীরকেশ। আমি যে বীর, এই কেশটা প্রমাণ করে ঠাকুর নাম দিয়েছিলেন বীরকেশ। এই বলেই বললেন, কাশীশ্বর তখন একটু ফুপিয়ে উঠলেন, চোখ দুটো সজল হয়ে গেল। তারপরেই তিনি বললেন, আমি না শালা ওই শুনেই হাল পেরে পলাইছি। ঠাকুরকে খুঁজতে 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 দেখি ঠাকুর বাঁধের পাড়ে বসে রয়েছে, আমি সেইখানে ছুটে আসে হাঁপাচ্ছি। ঠাকুর আমাকে দেখি, হাঁপাচ্ছিস কেন? আমি তখন সামনে যাই, বললাম কি বাবা, বাবা বলে ডাকতেন, বাবা আমাকে স্বর্ণ পদক দেওয়ার কথা করছে মাইকে, নিয়ে নেগা, গলা বাড়া দিয়ে সারা স্বর্ণ পদক দিচ্ছে, নিবি না, পলাইছিস কেন, যা চলে যা। বলে যাবো কি, কিসের জন্য সেটা শোনেন, কিসের জন্য? গুড কন্ডাক্টের জন্য, ভালো ব্যবহার, ভালো চরিত্রের জন্য। তা সেরকম চরিত্রের না দেখলে কি ওরা তো সুদাই দিচ্ছে? হ্যাঁ, ওরা যখন দিচ্ছে তা তোর ভালো চরিত্রের ভালো ব্যবহার না দেখে কি দিচ্ছে? ওরা কি মুখ্য সূক্ষ্ম মানুষ? কোষ কি শালা, নিয়ে দেখা। কনফেশন কাকে বলে, স্বীকারোক্তি কাকে বলে, ডেমোক্রেসি কাকে বলে, খ্যাপন কাকে বলে? উন্মুক্ত মানুষের সামনে, অসংখ্য ভক্তজন পরিবৃত ঠাকুরের সামনে, অভ্যস্ত সংস্কারে আসক্ত, বিশুদ্ধ নয় একটি অশুদ্ধ পদ দিয়ে অবতরণ করা
একটি অবিধি পূর্বক জীবন থেকে জাত হওয়া অমার্জিত, অসংস্কৃত, অপরিশীলিত, অনভ্যস্ত চরিত্রের একটি অস্তিত্ব শ্রী শ্রী ঠাকুরের কাছে অনায়াসে সর্বজন সমক্ষে খ্যাপন করে বলছেন, আমার গুড কন্ডাক্ট নাই ঠাকুর। প্রথম থেকে আজ পর্যন্ত যে যে অপকর্ম করেছেন সব তিনি বলে দিলেন, উন্মুক্ত ভাবে প্রকাশ করছেন। ইতিমধ্যে যারা পরিচালক, যারা এই ব্যবস্থা পরিচালনা করছেন, তারা নাম অ্যানাউন্স করে খুঁজে না পেয়ে শুনেছেন ঠাকুরের কাছে পদ্মার বাঁধের পাড়ে এই কাশি পৌঁছে গেছে। সবাই সেখানে এসছেন কাশীশ্বরের দিকে তাকিয়ে। যেই সবাই আসছেন ঠাকুর বলছেন, দিয়ে দেন সালা, পড়ায় দেন, পড়া দেন সালে, উয়ের গলায় সোনার মেডেল পড়ায় দেন। কাশীশ্বর এবার চুপ করলেন, দুটো গাল বেয়ে চোখে যেটা সজল হয়ে পরিপূর্ণ হয়ে উঠেছিল ওটা মুক্তোর দানার মতন ওই উজ্জ্বল চাপা রঙের চামড়ার ওপর দিয়ে গড়াতে গড়াতে বুকে আস্তে আস্তে নেমে গেল পেটের দিকে, বুক বেয়ে। কাশীশ্বর আমাকে বলছেন, জানিস, ওই সামান্য একটা সোনার চাকতি দিয়ে দীর্ঘদিনের অভ্যস্ত সংস্কারের গহ্বর তিনি চাপা দিয়ে দিলেন। দিস ইজ ঠাকুর। তাই আমি আজকে এত বড়, এত বিরাট, এত ব্যাপ্ত পরিমণ্ডলের এত মানুষের মার্গ উন্মোচন করতে পারছি ওই প্রশিক্ষণের ভেতর থেকে। দিস ইজ সৎসঙ্গ মুভমেন্ট। এটি অসংগঠিত ব্যক্তি চরিত্রকে সংগঠিত ব্যক্তি চরিত্রে আংশিক হলেও তিনি কনভার্ট করতে পেরেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এইভাবে ইন দ্য ইয়ার 1939 সালে তিনি দেখলেন এর সংখ্যা বৃদ্ধি করলেন এবং পাঞ্জা বৃদ্ধি করলেন। অধ্যর্য, যাজক, সহ প্রতিঋত্বিক এইভাবে তিনি ভাগ করলেন এবং তারপর থেকে ঋত্বিক সংঘের অধিবেশন শুরু হলো। এই ঋত্বিক সংঘের অধিবেশনের মধ্যে তখন 64 পয়সায় 1 টাকা ছিল। এই 64 পয়সায় 1 টাকার মধ্যে ইষ্টভৃতি, সস্তায়নী, পিতৃভৃতি, মাতৃভৃতি, পরিভৃতি, পারিপার্শ্বিক লোকসেবা যোগ্য বা ভূতযোগ্য, এইভাবে প্রত্যেকটি ভাগ করা ছিল, ঋত্বিকই ভাগ করা ছিল। এটি আশ্রমে চলে আসছে এবং আশ্রমের কিভাবে ব্যবহার এবং বিনিয়োগ করবে ঠাকুর চাইতেন স্টেট উইদিন স্টেট, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট। সেটা কেমন হবে? সমগ্র বিশ্বজনীন রাষ্ট্রের কাছে তিনি একটি উপযুক্ত আদর্শ রাষ্ট্র ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করে উপহার দিতে চেয়েছিলেন, একটা স্ট্যান্ডার্ড হিসেবে উপহার দিতে চেয়েছিলেন। যে কোনো বিশ্বের রাষ্ট্র যেন এই রাষ্ট্র ব্যবস্থাকে অনুসরণ করে নিজেদেরকে সংস্কৃত করে তোলে। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা নির্ধারিত আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশনকে দেখে আমাদের ব্লাড গ্রুপ, স্টুল, ইউরিন এগুলোকে আমরা ল্যাবরেটরিতে গিয়ে আমরা এক্সাম করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশনকে সামনে রেখে, ঠিক সেই রকম ইন্টারন্যাশনাল সমস্ত স্টেট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ সংগঠনকে সামনে রেখে তারা ব্যক্তি থেকে বিশ্ব পর্যন্ত নয়, ভ্রূণ থেকে বিশ্ব পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড সলিউশন ঠিক করে নেবেন। দিস ইজ সৎসঙ্গ মুভমেন্ট। ঠাকুরের কল্পনা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সাধনা ছিল তাই, প্রত্যাশা ছিল তাই। এবং সেইভাবে তিনি ঠিক করে দিলেন, ভাগ করে দিলেন যে প্রত্যেক কর্মী প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কাজ করবে এবং এই যে কর্মী রিক্রুট হবে, যারা যাজক হিসেবে আসবে, ঠাকুর কয়েকটি পাঞ্জা প্রবর্তন করেননি, খালি প্রকাশ করেছিলেন। একটি হচ্ছে উদ্গাতা, এটার কোনো পাঞ্জা তিনি প্রবর্তন করার সুযোগ পাননি। একটি হচ্ছে ভিলেজ প্রফেসর, বাংলা করেছিলেন গ্রাম্য আচার্য। একটি করেছিলেন উদ্গাতা, একটি করেছিলেন শ্রমণ। এগুলো তিনি প্রবর্তন করার সুযোগ পাননি বা পরিবেশ পাননি বা মানুষ তো পারেনি। এইভাবে তিনি ঠিক করেছিলেন যে প্রত্যেক অঞ্চলে যে কর্মীবৃন্দ কাজ করবে সেখানে মানুষের প্রয়োজন। ইতিমধ্যেই
আস্তে 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 ওই ব্যক্তি চরিত্রের আকর্ষণ, কোন ব্যক্তি চরিত্র? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ব্যক্তি চরিত্রের আকর্ষণ অসংখ্য মানুষকে আকর্ষিত করেছিল। তারা যখন আসছেন, থাকছেন, দেখছেন দিনে এবং রাত্রে। সমন্বয়াচার্য অবতার ও বরিষ্ঠার শ্রী শ্রী রামকৃষ্ণ সেজবাবু অর্থাৎ মথুরামোহন বিশ্বাসকে বলেছিলেন, জানো গো সেজবাবু, জানো সেজবাবু, গুরুকরণ করতে হলে তাকে দিনে দেখবে, রাতে দেখবে, তবে গা বিশ্বাস করবে। বুঝলে সেজবাবু, দিনে দেখবে, রাতে দেখবে। ঠিক ঠাকুর অনুকূল চন্দ্র যেন সেই পরীক্ষা দিচ্ছেন, দিনে দেখাচ্ছেন, রাতে দেখাচ্ছেন। মানুষ দিন এবং রাত্রি এক করে যখন তাকে দেখে আসক্ত হচ্ছেন, আর এই আসক্তির সঙ্গে সঙ্গে তার জীবন বিচরণ বেরির মানকে প্রত্যক্ষ করছেন, মানুষ কর্মী হিসেবে সেখানে নিযুক্ত হচ্ছেন। ঋত্বিকাচার্য দেব কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে শ্রী শ্রী ঠাকুর 1941 সাল থেকে 1944 সালের মধ্যে প্রায় 15 থেকে 16 খানা নির্দেশাবলী দিয়েছেন। আমি কয়েকটি বলছি, কয়েকটি। তিনি বলছেন, কেষ্টদা, কর্মী রিক্রুট করতে গেলে প্রথম দেখবেন সে 300 টাকা ফান্ড রেজ করতে পারে কিনা। খুব খুব ভালো করে আমাদের স্মরণ করতে হবে 41 সালে 300 টাকার মূল্য কত ছিল। 41 থেকে 44 সালের মধ্যে 300 টাকার মূল্যমান কত ছিল, সেটা ভিক্ষে করে আহরণ করতে পারি কিনা। এই যে ভিক্ষা শব্দটি বললাম, এই ভিক্ষা কাকে বলে? ঠাকুরের অসংখ্য বাণিক গ্রন্থের মধ্যে একটি বাণিক গ্রন্থ, তার নাম হচ্ছে শাশ্বতী অখণ্ড সংস্করণ। এই শাশ্বতী বাণিক গ্রন্থের মধ্যে ঠাকুর ভিক্ষার বর্ণনা করেছেন। আপনারা দেখে নেবেন, খুঁজে নেবেন, নেটেও পেয়ে যেতে পারেন। এই ভিক্ষা কাকে বলে তার প্রথম লাইনটা হচ্ছে, ভিক্ষা লোভী হতে যেও না, ভিক্ষা ব্যবসায়ী হতে যেও না। এই বলে বাণীটি শুরু করেছেন। তাহলে এই ভিক্ষা যখন আমি গ্রহণ করব, আহরণ করব, তাহলে সেই মানুষটিকে জয় করতে হবে। আর এই মানুষটিকে জয় করতে গেলে দীক্ষা নিন, ঠাকুরকে গুরুপদে বরণ করুন, এটা যাজন নয়। শ্রী শ্রী ঠাকুর ঋত্বিকাচার্য দেবকে বলেছিলেন, একটা মানুষ যখন একটা পরিবারে বা একটা অঞ্চলে বা একটা ব্যক্তির কাছে গিয়ে পৌঁছবে, সে প্রথম দেখবে তার ইমিডিয়েট নিডস কি, তার এক্ষুনি এই মুহূর্তের প্রয়োজন কি। সেই প্রয়োজনটা দেখে সে সঙ্গে সঙ্গে অনুমান করে অনুভব করবে। এর জন্য আপনি সাইকোলজি একটা কন্ডেন্স ফর্ম লিখে ফেলুন, ফিজিক্স এবং কেমিস্ট্রি একটা কন্ডেন্স ফর্ম লিখে ফেলুন, ফিজিওলজির একটা ছোট্ট সংস্করণ করে ফেলুন, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, সাইকোলজি এবং ফিজিওলজি এর একটা সমাহার করে কর্মীবৃন্দকে প্রশিক্ষণ দিন, যাতে যে কোনো ব্যক্তি পরিবার পরিবেশের মধ্যে গিয়ে পড়েই তার উপস্থিত বুদ্ধির ভেতর দিয়ে সে মুহূর্তের মধ্যে তাকে সমাধানে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারে। এটি হলে পরেই সে মানুষের কাছে সম্মানীয়, শ্রদ্ধেয় এবং গ্রহণীয় হয়ে উঠবে। তারপর তার কথা শুনবে। ঠিক এই ভাবটি পুণ্যপতি ট্রান্সের সময় তিনি বলছেন, যে তোকে অ্যাপ্রিসিয়েট করবে সে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। এইভাবে তিনি প্রবেশ করতে চেয়েছিলেন। আমার চরিত্রকে ভর করে, আমার অভ্যাসকে ভর করে, আমার জীবনকে আশ্রয় করে তিনি মানুষের মধ্যে অনুপ্রবেশ করতে চেয়েছিলেন। আর এর ভেতর থেকে তিনি বলেছিলেন, একটা অঞ্চলে যতগুলো পরিবার আছে, ওই উদ্গাতা মণ্ডলী তারা আমার এই আদর্শ উদ্গীত করবে। উদ্গীত করার সঙ্গে সঙ্গে গ্রাম্য আচার্য 5খানা করে পরিবারের দায়িত্ব গ্রহণ করে। এই 5খানা করে পরিবার দায়িত্ব নিয়ে সকাল বিকেল দুবেলা আমরা যে একটা সমাজ, বহু মানুষ একই আদর্শকে যখন অনুসরণ করে, বহু মানুষ একই আদেশকে যখন গ্রহণ করে, বহু মানুষ একই আদর্শের অনুসারী হয়ে ওঠে, তখনই সমাজ সৃষ্টি হয়। সম মানে হচ্ছে সংহত, অচ মানে হচ্ছে গতি। সুতরাং এই সংহত গতি যাকে আশ্রয় অবলম্বন লক্ষ্য করে তার অভিমুখে গমন করতে থাকে, তখন একটি সমাজ সৃজিত হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আবির্ভাব সময় কালের পর থেকে তার পৃথিবীতে পার্থিব অস্তিত্ব অপ্রত্যক্ষে যাওয়ার আগে পর্যন্ত এই সংহত গতিকে সৃজন করে সঞ্চারিত করতে চেয়েছে। তাই আমরা একটা সমাজ,
আমরা বলতে পারি সৎসঙ্গ একটা সমাজ। মেবি অনেক অনেক ভাগ হয়েছে, অনেক অনেক গোষ্ঠী হয়েছে, অনেক অনেক দল উপদল হয়েছে, অনেক বিভাজন হয়েছে, মেবি হতে পারে, আরো হোক, ওর ক্ষতি নেই। কিন্তু বীজ নামের পরিবর্তন হয়। এত ভাগ, দল, গোষ্ঠী, কোন্দল, উপদলে বিভক্ত, খণ্ডিত, বিভাজিত হওয়ার পরও বীজনামকে খণ্ডন করার শক্তি এখনো পর্যন্ত কারো হয়। সেকেন্ডলি, ওই আদর্শ নিবন্ধকে পরিবর্তন করার আংশিক পরিবর্তন করলেও, কিছু কিছু পরিবর্তন করলেও সামগ্রিক অস্থিবৃত্তির আন্দোলনকে পরিবর্তন করার সাহস এবং শক্তি এবং সাধন এখনো পর্যন্ত কারো হয়। ধ্যানের যে দেবতা, আরাধনা উপাসনার যে বিগ্রহ ব্যক্তিত্বের অস্তিত্ব, তাকে সরিয়ে দিয়ে তার পাশাপাশি অনেকে থাকতে পারেন, কিন্তু তাকে একদম একদম ডিলিট করে দিয়ে নতুন ব্যক্তিকে ধ্যান করার এখনো পর্যন্ত সেই শক্তি, সাহস, সেরকম অস্তিত্বকে আমরা পাইনি। সুতরাং একটা জায়গায় আমাদের সম্মেলন ঠিক আছে, আদর্শ এক, বীজ নাম এক, নিয়মাবলী এক, এবং অভিগমনের গন্তব্য এক, ধ্যেয় এক, উপাস্য এক, এটুকু আমাদের ঠিক আছে। তাহলে আমরা যারা এই সমাজভুক্ত অস্তিত্ব, আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমার পরণ পরিচ্ছদ, আমার খাদ্য পানীয়, আমার প্রয়োজন তোমারই সার্থকতাকে বহন করে অমৃতবাহী হয়ে চলুক। উপাসনার এই শব্দগুলো ডেইলি রুটিন প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার দায়িত্ব এবং কর্তব্য একজন সৎসঙ্গ সমাজকর্মী হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, আমার রুটিনের মধ্যে পড়ে এটা আমাকে স্বীকার করতে হবে। এখন এটা যদি পরিবর্তন হয়, যদি এটা যদি মানুষ প্রত্যক্ষ করতে না পারে, তাহলে আমি সমাজ বহির্ভূত হয়ে যাচ্ছি, রেজিস্টার্ড সৎসঙ্গে হচ্ছে, রেজিস্টার্ড ডিসাইপল হচ্ছি। আমি নিয়ম মানি না, আদর্শ মানি না, আমার ভেতরে সাইমেন্টেনিয়াসলি শক্তি, সততা, সাহস এবং ব্যক্তিত্বের ঘাটতি হয়ে যাচ্ছে। ঠাকুর তাই বলেছিলেন, ভিলেজ প্রফেসর যারা এরকম করে পাঁচটি পরিবারকে নিয়ে ইন্ডিভিজুয়ালি মর্নিং টিল নাইট একে অনুশীলনে অভ্যস্ত করবার চেষ্টা করে। যাজক কথাটা উৎপন্ন হয়েছে উন্তস্ত জ বর্গের জয় হসন্ত জজ। জজ মানে হচ্ছে সম্বর্ধনা করা। কাকে সম্বর্ধনা করা? আমার সামনে কেউ থাকলে তাকে তো সম্যক রূপে বর্ধন করা। আমি যে জীবনকে প্রত্যেক মুহূর্তে প্রত্যক্ষ করে তাতে আসক্ত হয়ে তাকে ধ্যান করার চেষ্টা করছি, সেই জীবনকে আমি বহন করে আচরণের মধ্য দিয়ে তার কাছে এসে সম্বর্ধনার মানচিত্রকে উন্মোচন করে দেখাচ্ছি, তুমি এইভাবে নিজেকে সম্বর্ধিত করো। কোথায়, কি, কেমন, কি ধরন, রকম, বৈশিষ্ট্যের প্রবলেম আমাকে বলো। এর পরবর্তীকালে হচ্ছে অধ্যর্য। অর্ধ মানে হচ্ছে পথ, যু মানে হচ্ছে যুক্ত করা। সুতরাং এই পথের সাথে যুক্ত হতে গেলে পরে আমার অভ্যস্ত সংস্কারের সঙ্গে একজন সাধারণ মানুষ হিসেবে আমার সংঘাত এবং সংঘর্ষ হবে। এই সংঘাত এবং সংঘর্ষ যখনই আমার হবে, বাইল্যাটারাল, একটা বাহ্যিক জীবনে হবে, একটা আন্তর্ভুবনে হবে। আন্তর্ভুবনে হবে যে বীজ নাম আমি জপ করছি, এই বীজ নাম সাদা চাদর মুড়ি দিয়ে জপ করতে করতেই আমার ভেতরে নিম্নাভিমুখী গতির সঙ্গে ঊর্ধ্বাভিমুখী গতির একটি ক্ল্যাশ হবে, কন্ট্রাস্ট হবে। তখন কি হবে? তখন শব্দ উত্থিত হবে। কি হবে? তখন ফ্ল্যাশ করবে, দ্বিদল বা তিসরা তিলে লাইট আসবে, কানে মেমব্রেনে সাউন্ড আসবে। এই শব্দগুলো কোন সময় কি শব্দ, কি লাইট আমি প্রত্যক্ষ করছি, অধৈর্য আমার কাছে জিজ্ঞাসা করবেন, এবং ওর সঙ্গে যা আমি প্রত্যক্ষ করছি, অনুভব করছি, তার সঙ্গে মর্নিং টিল নাইট ঠাকুর বলছেন চলাবলাই বলে দেয়। তাহলে আমার চলাবলা সেটা বলছে কিনা, না গুলগপ্প মারছি ভক্তজনের কাছে মাইকে দাঁড়িয়ে গুলগপ্প মারছি, না আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার খাদ্য পানীয় পরণ পরিচ্ছদ প্রয়োজন এই সবটাকে ক্যারি করছে, নাকি গালগপ্প করে যাচ্ছি। অধৈর্য একে প্রত্যক্ষ করবে, লাইক এ ডক্টর, লাইক এ ফিজিশিয়ান, একে প্রত্যক্ষ করার পর একে কারেকশন করবেন। যেমন আমরা প্রেসক্রিপশন অদল বদল করি অ্যাজ পার আওয়ার ফিজিক, ঠিক অধৈর্য সেইভাবে একে প্রেসক্রিপশন করবে। তারপরে হচ্ছে ঋত্বিক।
যে আমাকে ঋত পথে পৌরোহিত্য অগ্রে থেকে আমাকে উন্মোচন করে এগিয়ে নিয়ে যাবেন, পৌরোহিত্য করবেন। এবং ঋতাঞ্চা সত্যাঞ্চা বাকচা মনশ্চা, এই প্রত্যেকটি ক্ষেত্রে তিনি আমাকে মার্গ উন্মোচন করতে করতে নিয়ে যাবেন ঋত্বিক দেবতা। এই টোটাল যা বর্ণনা করলাম এগুলো প্রত্যেক মাসে মান্থলি রিটার্ন ফর্ম, প্রত্যেক 3 মাসে ত্রৈমাসিক কোয়ার্টারলি রিটার্ন ফর্ম, একদম উদ্গাতা থেকে সহপ্রতিঋত্বিক প্রতিঋত্বিক পর্যন্ত। প্রতিঋত্বিক এক একটা ডিস্ট্রিক্টে এক একটা জেলার দায়িত্বে থাকবেন একজন করে প্রতিঋত্বিক। এই প্রত্যেকের কাছে এবং কেন্দ্রীয় আশ্রমে আমার এটি জানিয়ে দিতে হবে, মান্থলি এবং কোয়ার্টারলি রিটার্ন ফর্ম। কেন্দ্রীয় আশ্রম একে পর্যবেক্ষণ করবেন। এবার দেখবেন যে আমার এই অঞ্চল থেকে তারা যে ভক্তি ভালোবাসার অর্ঘ্য নিবেদন করে পাঠাচ্ছেন আশ্রমে, এর পরিমাণ কত। এই পরিমাণ দেখে ওখানে ইমিডিয়েট নিডস কি, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় আশ্রমের পরিচালক বৃন্দ এক লহমায় এক মুহূর্তে টুইঙ্কল অফ an eye ওরা বুঝে যাবে এই অঞ্চলের ইমিডিয়েট নিডস কি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি 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 যা যা ইমিডিয়েট জীবনের পক্ষে প্রয়োজনীয় সে নিডস কি, দীক্ষিত এবং অদীক্ষিত নির্বিশেষে। সেখানে সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের টিম গিয়ে সেই নিডস গুলোকে ফুলফিল করবে। তখন ওই ব্যক্তিগুলো উপকৃত হবে 24 আওয়ার্স। আমার ওই 5 জন পরিবারের যে ভিলেজ প্রফেসর, আমি প্রত্যেক দিন তাদের খবর নেব এবং রাত্রিবেলাতে টোটাল 5টি পরিবারের খবর সেই পরিপূর্ণ অঞ্চল এবং মহকুমা এবং জেলার দায়িত্বে যারা আছেন তাদেরকে কনভে করে দেব। প্রতিনিধিক প্রত্যেক দিন সেই অঞ্চলের খবর কেন্দ্রীয় আশ্রমে কনভে করে দেবে। ঠাকুর আরো স্বপ্ন দেখেছিলেন, আমি যেখানে থাকি আমার কেন্দ্রীয় আশ্রম যেখানে, এখান থেকে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে অধিবেশন কেন্দ্র, বিহার অথবা মন্দির আমাদের নিজস্ব জমির ওপরে, আর যদি নিজস্ব জমি না হয় তাহলে ভাড়া করা কোনো জায়গায় আমাদের কেন্দ্র, বিহার, অধিবেশন কেন্দ্র, আশ্রম নির্মিত হবে। যদি টোটাল স্টেট ইনফ্রাস্ট্রাকচার ফেল করে যায়, যেমন করোনার সময় দেখলাম, তখন একজন 1 কিলোমিটার হেঁটে গিয়ে একটা ইনফরমেশন ওই সেন্টারে এরকম করে 1 কিলোমিটার যেতে যেতে 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় আশ্রম সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফেল করলেও সৎসঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ফেল করবে। এবং যে কোনো পরিষেবা দিতে গেলে আমরা 1 কিলোমিটারে আমরা সমস্ত পরিষেবার আমরা গ্রাসরুট লেভেল পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত আমরা সেই পরিষেবা পৌঁছে দিতে পারবো। আরেকটি কথা, হয়তো মিডনাইটে রাত 2টোর সময় আমি একটি প্রত্যন্ত গ্রামে থাকি, একদম প্রত্যন্ত রিমোট ভিলেজে থাকি। রাত 2টোর সময় আমার পরিবারে কারো জ্বর, পেট খারাপ, বমি, যে কোনো রকমের একটা ডিজিজ তৈরি হয়ে গেল। অল অফ আ সাডেন আমি ভিলেজ প্রফেসরকে এখন টেলিফোনে বলে দিলাম, তিনি সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের সবাইকে জানিয়ে দিল। যেহেতু প্রত্যেকদিন পরিচর্যা করছে, এই করতে করতে জেলা স্তর পর্যন্ত জেনে গেল গাড়ি, সাইকেল, হেঁটে যে কোনো মাধ্যমে একসঙ্গে 100টা লোক যদি আমার বাড়িতে মিডনাইটে দাঁড়ায়, কি প্রয়োজন যদি আমার পাশে এসে দাঁড়ায়, একই সঙ্গে স্থানীয় সব মানুষ প্রত্যক্ষ করবেন এই লোকটি একা নয়, এই পরিবারটা একা নয়, এর পেছনে প্রচুর মানুষ আছে। মেবি আমি হয়তো কাউকে পছন্দ করি না, তার বাড়িতে বিপদ হয়েছে, আমি হয়তো তার সাথে আমার সুসম্পর্ক নেই, ভালো সম্পর্ক নেই, তাকে আমি ঈর্ষা করি, বিদ্বেষ আছে, হীনমন্যতা আছে, দূরত্ব আছে, মেবি হয়েছে হয়তো। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 17 খণ্ডের পোস্ট প্রবাবলি 10 থেকে 11 পাতা অথবা 17 পাতার মধ্যে তিনি বর্ণনা করছেন, পরিষ্কার ভাষায় বলছেন যে তোমাকে যদি সে কখনো অপদস্থ করেও থাকে, অপমান করেও থাকে, অপছন্দ করেও থাকে, তুমি সেই মূল্যবান সেই স্ট্যান্ডার্ডে দেখবে না, তুমি দেখবে তোমার ইষ্ট স্ট্যান্ডার্ডে। ওর কাছে গিয়ে সাহায্য সহযোগিতা হজম করলে যদি তোমার ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠা অক্ষুণ্ণ হয়, তুমি তাকে হজম করে সেটাই সম্পাদন। আর তা যদি না করো তাহলে হীনমন্যতার শিকার হয়ে যাও। এই হচ্ছে সৎসঙ্গ আন্দোলন। এইভাবে গ্রাসরুট লেভেল থেকে একটা আন্দোলন যখন সংগঠিত হয়ে আসে, তখন স্টেট লেভেলে গিয়ে, সেন্ট্রাল লেভেলে গিয়ে
আমরা একটা শক্তিতে পরিণত হই, একটা সমাজবদ্ধ শক্তিতে পরিণত। এখন বর্তমান রাষ্ট্রিক ব্যবস্থায় আমাদের প্রয়োজন একটা সংখ্যা, একটা ভোট, আর কিচ্ছু না। ভোটের সময় আমার দরকার, তারপরে আমার আর কোনো গুরুত্ব নেই। কিন্তু এই সমস্ত ভোট যখন আমরা এক জায়গায় সংগঠিত হয়ে দাঁড়াবো, তখন উইথ দ্য পাওয়ার, তখন আমরা একটা সম্মিলিত শক্তি, তখন আমরা রাষ্ট্র শক্তিকে প্রভাবিত করতে পারি। তখন আমাদের শিক্ষা সংস্কার, বর্ণাশ্রম সংস্কার, বিবাহ সংস্কার, অর্থনীতির সংস্কার, শিল্প সংস্কার, কৃষি সংস্কার, এই কথাগুলো তখন লোকে একটু একটু করে শুনতে চেষ্টা করবে। আমরা হেভি ইন্ডাস্ট্রির পক্ষে নই, সৎসঙ্গ কখনো বৃহৎ ভারী শিল্পের পক্ষে নয়। সৎসঙ্গ সবসময় কটেজ ইন্ডাস্ট্রির পক্ষে, কুটির শিল্পের পক্ষে। ভারী শিল্প সেইখানে প্রয়োজন যেখানে অ্যাসেম্বলির, যেখানে বড় শিল্প প্রয়োজন, তার স্পেয়ার পার্টস গুলো সব কুটির শিল্পের মধ্যে ডিসবার্স করে দেওয়ার প্রয়োজন, তাতে বেকার সমস্যা সমাধান হয়ে যায়। সৎসঙ্গ চায় যেখানে কৃষিতে আম বেশি, সেখানে কৃষি নির্ভর শিল্প কটেজ ইন্ডাস্ট্রিতে কনভার্ট করা। আমাদের মনোপলি মার্কেট, আমরা যদি প্রত্যেক পরিবার দীক্ষাপত্র যেমন ফিল আপ করি, ওই রকম প্রত্যেক পরিবারে যদি আমরা পরিবার পঞ্জি ফিল আপ করে নিই এবং ওই কোড নাম্বার দিয়ে একদম গ্রাসরুট লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত যদি প্রিজার্ভ করি, আমরা জানতে পারবো তার লেখাপড়া কিছু জানা নেই, সে হয়তো পাস করা নেই, ম্যাট্রিক বা বিএ বা এমএ পাস করা নেই, কিন্তু খুব ভালো হাতের কাছের কাজ জানে। সে হয়তো পাস করা নেই, কিন্তু খুব ভালো কৃষি কর্ম জানে। সে হয়তো পাস করা নেই, কিন্তু সে খুব ভালো অমুকটা জানে। এটারে বিদ্যা। ঠাকুর বৈশিষ্ট্যের সংরক্ষণ করতে বলেছে। আর এই বৈশিষ্ট্য, অন্তরের সুষম বৃত্তি বৈশিষ্ট্য যখন আমরা জানতে পারবো পরিবার পঞ্জির মধ্য দিয়ে, তখন আমরা সেই ব্যক্তিকে সেখানে ব্যবহার করতে পারবো। কৃষি নির্ভর শিল্প হলে পরে গ্রামের ভেতরে পরিবারের মায়েরাও যেমন কর্মসংস্থান পাবে, পরিবারের পুরুষরাও তেমন কর্মসংস্থান পাবে। আর সেগুলোকে অ্যাসেম্বল করে বিভিন্ন জায়গায় দিয়ে আমরা শিল্পের সঞ্চালনা করব। ভারী শিল্প পরবর্তীকালে দেখা যায় কটেজ ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। বাইরের মার্কেট প্রয়োজন নেই, সৎসঙ্গের মার্কেটের মধ্যে আমরা মনোপলি বিজনেস করতে পারি। আমাদের কারো মুখাপেক্ষী হতে হবে না। শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রচুর শিক্ষিত মানুষ আছেন। আমরা অনলাইনে যেমন সৎসঙ্গ করছি, কোনো বাড়িতে ভালো স্টুডেন্ট আছে কিন্তু অর্থের অভাবে ভালো কোচিং পাচ্ছে না। আমরা যদি পরিবার পঞ্জি থাকে, আমরা কমিউনিকেশনের মাধ্যমে, কেন্দ্রীয় সংগঠনের মাধ্যমে অনলাইনে কোনো সেই বিশেষজ্ঞ ব্যক্তিকে সেই কাজে 1 ঘন্টার জন্য ফ্রি কোচিং দেওয়াতে পারি। আমরা আমাদের পরিবার থেকে ভাতৃভূজ্য হিসেবে সংরক্ষণ করে, পারিপার্শ্বিক লোকসেবার যোগ্য হিসেবে সংরক্ষণ করে, একসাথে কালেকশন করে আমরা অঞ্চলে অঞ্চলে বিতরণ। নীতিমান এইমাত্র বলছিল শীত বস্ত্র আপনারা দান করবেন, এটা আমরা রেগুলার করতে পারি, প্রত্যেক দিন করতে পারি। শীত বস্ত্র কেন? প্রত্যেক দিন যা মানুষের জীবনে প্রয়োজন। এটা করতে গেলে পরে আমাকে সমাজভুক্ত চেহারায় পৌঁছতে হবে। আমি কলকাতা শহরে, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে বহু প্রদেশে, বহু রাজ্যে, বহু জায়গায় ঘুরি। অনেক বাচ্চা ছেলেকে দেখি দীক্ষা নিয়েছি বলতে লজ্জাবোধ করে। হ্যাঁ, করে। এই যে আমরা সদাচারের শিশি রাখি, এই কিছু বিস্কুট দিল কি কিছু খেতে বললো, এরকম করে হাত দিয়ে মুখে দেবো, এই বটম অফ মাই ফিঙ্গার, এটা যে আমাকে জল দিয়ে ওয়াশ করতে হবে, এটা জলের শিশিটা বার করতে লজ্জা পাই। হ্যাঁ পাই, খেয়ে নিলাম, প্রকাশ করলাম না, কিন্তু প্রকাশ্যে আমাকে এখানে যেতে হবে। আমি এই জল দিয়ে একটা ওয়াশ করে খেয়ে আবার ঠোঁটটা ওয়াশ করতে হবে। আমাকে জিজ্ঞাসার মুখোমুখি দাঁড়াতে হবে, প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে। আমাকে বলবো এটা কি করলেন, আমাকে বলতে হবে, জানতে হবে। এটা সদাচারের রত নয়, পদে পদে তার ভয়। করোনা যখন শুরু হয়েছে, তখন একজনের বাড়িতে আরেকজন আসলে চৌকাঠি আগে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে, তারপর তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা আমরা মেনে নিয়েছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বহু আগে হিমায়তপুর থেকে এই সদাচার সমন্বিত জীবন বিজ্ঞানকে প্রবর্তন করেছেন। আমি সৎসঙ্গী, সমাজভুক্ত, তৃপ্ত হয়েও প্রকাশ্যে আমার পরিমণ্ডলে, স্কুলে, কলেজে, অফিসে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, সমাজ জীবনে গিয়ে অদীক্ষিত সম্মেলনে আমি লজ্জাবোধ করেছি।
আমি প্রকাশ করতে লজ্জা পেয়েছি। তার মানে কি, আমার এনভায়রনমেন্ট আমাকে গভর্ন করছে, আমার পার্সোনালিটি সরীসৃপ হয়ে যাচ্ছে। দ্য পার্সন হু ইজ রিয়েল, সেখানে যখন আমি স্ট্যান্ড করব তখন আমার পার্সোনালিটি ইভলভ করবে, স্প্রাউট করবে। আমার প্রার্থনার সময় হচ্ছে আমি জনসমক্ষে প্রার্থনা করতে লজ্জা পাচ্ছি, মনে মনে গুনগুন করে নিচ্ছি, করি, কিন্তু হাত জোর করে আমার ফিজিক্যাল ডেমনস্ট্রেশন থাকবে, আমি প্রেয়ার করছি। মানুষ আমাকে জিজ্ঞাসা করলাম যে আমার প্রার্থনার সময় প্রার্থনা করছি, আমার গুরুদেবের প্রার্থনা করছি। আমরা সবাই যখন একই আচরণে, একই অভ্যাসে, একই রকমে সংস্কৃত হয়ে উঠব, তখন আমাদের সমাজ শক্তি সংহত হয়ে উঠবে। সৎসঙ্গ আন্দোলন তাই। এখন কি দেখছি, এখন কি দেখতে পাচ্ছি, সারা অখণ্ড সৎসঙ্গ জুড়ে একটা মুষ্টিমেয় কিছু পদাধিকারী ব্যক্তি কিছু পদের জন্য লালায়িত হয়ে উঠেছে। এই যা যা এতক্ষণ বললাম, এগুলোর জন্য আমার চিন্তা ভাবনা, প্রয়াস, উদ্যম, প্রয়াস, প্রচেষ্টা কিচ্ছু নেই। হাউ টু মেক, হাউ টু আর্ন, হাউ টু প্রিজার্ভ মাই পোস্ট, আমি কেমন করে এই পদবি একে রক্ষা করতে পারি। আমি সস্তায় নেই, কিন্তু আমি ঋত্বিকদের গমন করে যাচ্ছি। আশ্চর্য ব্যাপার। আমি নিজে দুবেলা নাম ধ্যান করি না, আমি বলে যাচ্ছি ঋত্বিকরা নাম ধ্যান করুন, আপনারা শেখান নাম ধ্যান করা। আরে আমি নিজে পঠন পাঠন করি না, আমি ঋত্বিকরা আপনারা পঠন পাঠন করান সবাইকে। আমি কি করব, আমি সই করব, টাকা ভাউচার সই করব, আর একে ওকে তাকে দান অনুদান দিয়ে আমার পথটাকে আমি ঠিক রাখবো। আর আশ্চর্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। করে দেখুন, ঠাকুর বলেছেন করে করে দেখা লাগে, ঠেকে দেখে শেখা লাগে। হ্যাঁ, করে করে দেখতে হবে। যারা এই কাজ করে যাচ্ছেন, করে করে দেখুন। মানুষ আপনাকে সাংগঠনিক সূত্রে তাৎক্ষণিক ফর দ্য টাইম বিং সম্মান করবে, শ্রদ্ধা করবে, মান্যতা দেবে। আপনি চলে গেলে পিন্ডি চটকাবে, ভেতর থেকে মানতে পারবে না। মানবে তাকে যে আচরণ সিদ্ধ। আর ক্ষতি কি হচ্ছে, আমি যেগুলো করছি এখন, বাচ্চা যারা দীক্ষিত, যারা আশ্রমে যাচ্ছি আমরা, আমাদের ছেলে পুলে, নাতি পুতি, আমাদের পরিবেশের বাচ্চা ছেলেরা, তারা এই দেখে দেখে অভ্যস্ত হয়ে উঠছে। আবার বিষয়, হিমায়তপুরে কি দেখে অভ্যস্ত হয়ে আজকে আমরা অনলাইনে অমিয় কথা পরিবেশন করছি। আর এখনকার প্রজন্ম কি দেখে আগামী দিনে হয়তো কয়েক হাজার 61তম যখন উদযাপিত হবে, তখন কি পরিবেশন করবে। সম্পাদক, সভাপতি, কমিটি, এই পরিবেশন হবে। আমি যে প্রতিষ্ঠানের সাথে ভারতবর্ষে আমার ইষ্টভীতি মাসে পাঠাই, সেখানে আমাদের উৎসবের সময় ভিক্ষে করা হয়, বহু জিনিস ভিক্ষা করা হয়। তা আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আনন্দবাজারে যা তেল লাগে, সর্ষের তেল, আমি গুরু ভাইদের কাছে নিবেদন করে আমাকে মানুষ আমার মাধ্যমে ঠাকুরকে ভিক্ষা দিয়েছিলেন, আমি সেগুলো দিয়েছিলাম। তা প্রায় 70 থেকে 90 টিন তেল। তা আমি যখন বেরিয়ে আসছি কনফারেন্স হল থেকে, আমাকে একজন পাশ থেকে টিপ্পনি করে বললেন, প্রলয়দা আপনি তো ভালোই তেল দিচ্ছেন। আমি বললাম, হ্যাঁ তা ঠিক বলেছেন, আপনি আমার একটা স্মৃতি উস্কে দিলেন আজকে। কি? আমি একবার হিমায়তপুরে ছিলাম। হিমায়তপুরে উৎসবের সময় বাঁশ দিতে হয়, বাঁশ কিনতে হয়। অনেক গুরু ভাইরা বাঁশের মূল্য যা ধার্য হয়, আমি 20টা বাঁশের দাম দিচ্ছি, 21টা বাঁশের দাম দিচ্ছি, এরকম। ওগুলো আবার কনফারেন্সে পাঠ করা হয় পরের কনফারেন্সে। তো ওরকম পাঠ করা হতে হতে আমার ঠিক মনে নেই, আমি সেখানে ছিলাম। এখন একজন হঠাৎ করে বললেন, দাদা আমার নামটা বললেন না। কি? আরে আমি যে ঠাকুরকে 10খানা বাঁশ দিয়েছি, আমার নামটা বললেন। আমি হেসে উঠেছিলাম, ঠাকুরকে বাঁশ এখনই হিমায়তপুরে দেওয়া শুরু হয়েছে। আগামী দিনে কত বাঁশ যে ঠাকুর পাবেন এবং খাবেন এবং গ্রহণ করবেন, সেটা ভবিষ্যৎ সময় বলবে। এখনই বলতে শুরু করে দিয়েছে। আর আমি যে তেল দিয়েছি, আগামী দিনে এই কত তেল যে পড়বে সংগঠনের পায়। বাঁদরের গল্প করেছিলাম, এতটা উঠে গেল, তেলে পিছলে আবার এতটা পড়ে গেল। গাড়ির ক্র্যাঙ্কশ্যাফটের মতন ওঠা নামা চলবে। জীবনের ওঠা নামা, জীবনের চলাফেরা, ঠাকুরের স্বপ্ন সাধনা কিভাবে হবে আমি জানি না। ঠাকুর পরিষ্কার নির্দেশ করেছিলেন 3 বেলা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সাদা চাদর মুড়ি দিয়ে জপ ধ্যান করতে। ঠাকুর পরিষ্কার নির্দেশ করেছিলেন, আপনারা প্রার্থনা যে আমরা করি, যেটুকু প্রার্থনা করি আমরা,
এইটুকু প্রার্থনার মধ্যে প্রথম দুটো স্তবক আগ্রা দয়ালবাগে ঠাকুর ঋত্বিকাচার্য দেবকে বলেছিলেন, আপনাদের প্রার্থনা কেমন হবে আমার সঙ্গে ফাঁকে দেখা করবেন, আমি কয়ে দেব। দুর্ভাগ্যই বলবো এই সাক্ষাৎকার ঠাকুরের সঙ্গে ঋত্বিকাচার্যের আর ঘটেনি। দুটো আগ্রা দয়ালবাগের স্তবক। আর হে পরম কারণিক, এটা ঋগ্বেদ থেকে বঙ্গানুবাদ করেছেন ঠাকুর। ঋগ্বেদের মধ্যে আছে অহং পবিত্র, অহং পবিত্র, অহং পবিত্র। পুরুষোত্তম বন্দনা কমপ্লিটলি শ্রী ঠাকুরের দেওয়া। যিনি সব থেকে যেটা বলি সেটা বেদ এবং উপনিষদের বঙ্গানুবাদ, পরিপূর্ণ বেদ এবং উপনিষদের বঙ্গানুবাদ। সদ্গুরু বন্দনা গুরু ব্রহ্মা যেটা বলি সেটা শঙ্করাচার্যের শিষ্য পদ্মনাভর থেকে নেওয়া। একম মেবা দ্বিতীয়ম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রদত্ত। পরবর্তীকালে আমাদের প্রার্থনা নিয়ে বিবাদ এবং বিসম্বাদ তৈরি হলো। আমি বিস্মিত হয়ে যাই, অবাক হয়ে যাই। কিছু কিছু মানুষ অর্ধেক প্রার্থনা করে, কিছু কিছু মানুষ একটু বর্ধিত প্রার্থনা করে, কিছু কিছু মানুষ আরো বর্ধিত প্রার্থনা করে। আমাদের দেশে আরো বর্ধিত প্রার্থনা করেন। হে বিশেষ বিশদ করেন, সহনস্রত করেন, দয়াল আমার করেন, ঈশ্বর আবার উপাসনা করেন, আরো বর্ধিত করেন। এই নিয়ে মাঝে মাঝে বিতর্ক এবং বিবাদ আমি শুনতে পাই। আমি খুব বিস্মিত হই। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন আপনি কাকে সাপোর্ট করেন। আমি বললাম আমি সাপোর্ট করি, আমি যেটুকু করি আমি যেন সিনসিয়ারলি করি। যেমন যারা দুবেলায় সংক্ষিপ্ত প্রার্থনা করেন তারা দুবেলায় উচ্চারণ করেন, ধামো ধামো নিরক্ষাতে চলে পাবে নিজ ঘর বাসা, শব্দ সুরত শব্দ করত বিলাসা। What is the definition of সুরত? যাকে সেগমন্ড ফ্রয়েড লিবিডো বলেছেন। ঠাকুর সন্ত মত থেকে আমার যতটুকু অভিজ্ঞান এবং পরিক্রমা, টোটাল সন্ত মত থেকে ওই জিনিসটুকু গ্রহণ করেছেন সুরত, আর বাকি সব বৈদিক অনুশাসনের মেলবন্ধন ঘটিয়েছেন। তাহলে এই ধামো ধামো আমি যে দীক্ষা নিয়েছি, নাম ধ্যান করছি, যজন করছি, আমার ধাম সম্পর্কে হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স, মাই রিয়ালাইজেশন, সেটা আমার চরিত্র, আমার ভাষা, আমার অভ্যাস, আমার ব্যবহার, আমার আচরণ, আমার ইমিডিয়েট এনভায়রনমেন্ট, আমার পরিবার এবং আমার পরিবেশের মধ্যে প্রতিবেশীদের ভেতরে ইম্পার্ট করতে পেরেছে কি? আমি যদি বর্ধিত প্রার্থনা করি তাহলে যা যা উচ্চারণ করছি সেগুলো আমার চরিত্র ক্যারি করে কি? সুতরাং এই নিয়ে কোনো প্রশ্ন, জিজ্ঞাসার, আলোচনার, মত বিনিময়, ভাব বিনিময় হয় না। এখানে বিনিময় হয় আপনি অর্ধেক করেন, আমি পূর্ণ করি। সো হোয়াট? আমার চরিত্র আপনিও যেতে পেরে আমিও সেইটাই, চরিত্র এগোয়নি। আমি একটা স্মৃতি উচ্চারণ করছি। আমার ঘড়িটা আমি এইরকম করে পড়ি, এখানে আমার ডায়ালটা থাকে। ঠাকুরের জ্যেষ্ঠ আতজ পূজ্যপাদ বর্দার কথা না বলে পারছি না। ওনাকে দেখে আমি 3 বার ঘড়ি মিলিয়েছি, 3 বার। তা বর্দা আমাকে যখন তখন ডাকতেন, তখন আমি আশ্রমে থাকি। সেই সময় আমি বর্দার যে ঘড়ি আমি দূর থেকে দেখে আমি 5 মিনিট ঘড়িটা ফাস্ট করে দিয়েছি। তো বর্দা আমাকে দুপুরবেলা ডেকেছেন, আমি গিয়ে দুপুরবেলা বর্দা খাটের ওপরে দূরে আমি চৌকাটের কাছে প্রণাম করেছি নিচু হয়ে। বর্দা ওখান থেকে আমাকে দেখেই বলছেন তোর ঘড়িটা কি 5 মিনিট ফাস্ট? হ্যাঁ 5 মিনিট ফাস্ট। কেন? আপনি আমাকে যখন তখন ডাকেন তো, ওই জন্য কাঁটাটা আগায় রেখেছে। বর্দা আমার দিকে তাকিয়ে হেসে বললেন, শালা তোর ঘড়ির কাঁটা আগায় গেছে, চরিত্র যেখানে সেখানে দাঁড়ায় রয়েছে। কাঁটা ঠিক কর। তুই কোন থেকে এসেছিলি? আমি হসপিটাল থেকে। আবার সেখানে ফিরে যা। তারপরে 39 মিনিট পরে আমার কাছে আসবি। কখন? 39 মিনিট পরে। আর বাবা, এই তো ট্রেনের টাইম বলছেন আপনি। আমি যাওয়ার সময় আমি কটা স্টেপ গেলাম বর্দার ঘর থেকে হসপিটাল যেখানে থাকি সেখানে কটা স্টেপ গেলাম গুনে গুনে গেলাম, এবং 39 মিনিট আমার কতক্ষণ সময় লাগলো ঘড়ির কাঁটাটাও আমি মেপে নিলাম। এবং তারপরে আমি ওখান থেকে ঠিক ডট টাইমে 39 মিনিটে আমি বর্দাকে আবার প্রণাম করে যে এসছি। বর্দা সঙ্গে সঙ্গে আমাকে বললেন, তুই যাওয়ার সময় পা গুনে গুনে গেছিলি, আসার সময় গুনে গুনে আছিস? যে হ্যাঁ। তুই ঘড়ির দিকে তাকাইছিলি? যে হ্যাঁ। আমাকে কাছে ডাকলেন, এই গালে চুমু খেলেন, জড়িয়ে ধরলেন বুকের মধ্যে, নিয়ে আমাকে বললেন, তোকে আমি খুব ভালোবাসি, তাই করছি।
কে কি করলো ওদিকে তাকাবি না। পরমপিতার যা কওয়া আছে বলা আছে, এক চুল বাড়াবিও না এক চুল কমাবিও না, পাগল হয়ে যাবি শালা। অক্ষরে অক্ষরে পরমপিতার নির্দেশ মেনে চলবি, বুঝেছিস? ঠিক এইরকম করে তুই 39 মিনিট যেমন ঘড়ির দিকে তাকায়ছিলি, ঠিক এইরকম করে ইষ্টের দিকে তাকায় থাকবি। কে কি করছে, কোথায় কি ঘটছে, ওই দিকে একদম তাকাবি না, ইষ্টের দিকে তাকায় থাকবি। আর যেমন ম্যাপে ম্যাপে ওইখানে গেছিলি, পা ফেলে ফেলে ম্যাপে ম্যাপে পা ফেলে ফেলে এখানে আইছিস, ঠিক এইরকম করে সকাল থেকে রাত্রি পর্যন্ত ইষ্টের নির্দেশাবলী মেপে মেপে চলবি, মেপে মেপে করবি। এরকম করে তুড়ি দিয়ে বলেছিলেন, দেখবি 3 মাসের মধ্যে দীক্ষা নেওয়ার সুফল নগদানগদি পাবি। একটা হচ্ছে অবজারভেশন এন্ড দেন ফার্দারেন্স। ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন ঋতিকাচার্য, দীক্ষা নিলে কি হয়? ঠাকুর দুটো আঙুল তুলে বলেছিলেন, দুটো জিনিস ইনস্ট্যান্ট গ্রো করে, একটা হচ্ছে অবজারভেশন এন্ড দেন ফার্দারেন্স। আজকের এই সৎসঙ্গ আন্দোলন, আজকের এই সৎসঙ্গ যে উদ্বেলন শ্রী শ্রী ঠাকুরের জীবন থেকে উদ্ভূত হয়ে উঠেছিল, আমি যতদিন তার ওই সেবিক গ্রহের মানুষই শরীরকে প্রত্যক্ষ করেছি, এই জিনিস দেখেছি, এই জিনিস দেখেছি। গণতন্ত্র কাকে বলে দেখেছি। আমার বাবা হিমাচলের মাটিতে আঙুল তুলে শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন, আপনি একটা বদমাস। একবারের জন্য বাবাকে ত্যাগ করেননি। আমার বাবার যিনি বাবা, আমার ঠাকুরদা, তিনি ঠাকুরের পক্ষের অ্যাডভোকেট ছিলেন রঞ্জিত লাহিড়ী, ঠাকুরের বিপক্ষের অ্যাডভোকেট ছিলেন পরেশ ঘোষ, এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমার বাবার বাবা, আমার ঠাকুরদা গিরিজাকান্ত মজুমদার। ঠাকুর একবারের জন্য আমার বাবাকে বলেননি তোর বাবা আমার এগেনস্টে মামলা করছে, তোর বাবা আমার নিন্দা করে, একবারের জন্য বলেননি। কি বলেছিলেন? বাপের পেন নাম করিস তো, রোজ বাপের খবর নিস তো, রোজ বাপের পরিচর্যা করিস তো, কি শেখাচ্ছেন? যদিও তার বাবা আমার বিরুদ্ধে মামলা করছে। এই চরিত্রগুলো যখন আমার মনন, আমার ভুবনকে অধিকার করবে, তখন অটোমেটিক্যালি আমার আচরণ, আমার ব্যবহার তাকে পরিবেশন করবে। দিস ইজ কল্ড সৎসঙ্গ মুভমেন্ট। এ বাদ দিয়ে কোনো মুভমেন্ট হয়? আই ডোন্ট নো, আমার জানা নেই। এই বাদ দিয়ে ইট কাঠ পাথরের লঙ্গরখানা, ধর্মশালা, খোয়ার হতে পারে, কিন্তু আশ্রম হতে পারে বলে আমার জানা নেই। ঝাঁ চকচকে করে সাজানো যেতে পারে, প্রত্যেক অঞ্চলে বাহারি মন্দির হতে পারে, ঝাঁ চকচকে উৎসব হতে পারে। আমাদের ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলির মতন মুহূর্তে মুহূর্তে ক্রিকেটে ব্যাটে বলে ছক্কা পাঞ্জা মারা যেতে পারে। চরিত্র, জীবন, আচরণ উছলে উঠতে পারে বলে আমার জানা নেই। আমার ঘরের মেয়েকে আমি আজীবন নিরামিষাশী করে যখন বিবাহ যোগ্যতা হচ্ছে, তার উপযুক্ত পাত্র জোগাড় করতে পারবো, এই গ্যারান্টি আমার কাছে থাকবে না। আমার ছেলে লেখাপড়া শিখে ওই গোলাম বৃত্তি চাকরি নির্ভর হয়ে থাকবে, সৎসঙ্গ তার নিজস্ব পরিকাঠামোর মধ্য দিয়ে স্বনির্ভরশীল করে তোলা সম্ভব কিনা এই মার্গ উন্মোচিত হবে না। আমি দীর্ঘদিন দীক্ষা নিয়ে জপ ধ্যান করার পরেও আমার আধ্যাত্মিক ভুবন সম্পর্কে, জ্যোতি শব্দ সম্পর্কে কোন অভিজ্ঞান আহরণে অর্জন হবে কিনা আমার জানা থাকবে না। আজকে সমস্ত বিগত মহামানব অবতার পুরুষের সঙ্গে বর্তমান যুগন্ধর যুগপুরুষ পুরুষোত্তমের কোথায় সম্মেলন, কেমন সম্মেলন, কি জাতীয় সম্মেলন, এই বিষয়ে উপস্থাপন করবার যোগ্যতাও আমার থাকবে না। আচরণের মধ্য দিয়ে, বৈশিষ্ট্যের মধ্য দিয়ে, ভাষার মধ্য দিয়ে, বিদ্যার মধ্য দিয়ে থাকতে পারে, আচরণ এবং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে থাকবে কিনা জানি না। শ্রীরামচন্দ্র বলেছিলেন তার ভাই লক্ষণকে, তুমি অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করো তো, তুমি কোষাগারের রাজকোষ থেকে অর্থ ব্যয় করো না তো, গুরুজন অমাত্য বর্গকে যথাবিহিত সম্মান প্রদর্শন করো তো। দীর্ঘ জিজ্ঞাসা করে গেছেন একের পর এক। এটা নেই শ্রী রামচন্দ্রের ধ্বনি দিয়ে তার ভক্ত হয়েছি। আমি জানি না এই ভক্ত কেমন। ঠাকুর অনুকূল চন্দ্রের যে নির্দেশাবলী আমার আচরণ, জীবন, চরিত্র বহন করে না, আমি খুব বড় মাপের ঋত্বিক সৎসঙ্গী, আমি জানি না এটা কিরকম হতে পারে, আমার জানা নেই। আজকে 70 অতিক্রান্ত সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে I am very optimist, very optimist. আমি খুব আশাবাদী।
আমি দেগলাল বর্মাকে দেখেছি, बिहार देगलाल वर्मा के देखी ठाकुर सामने दाঁড়িয়ে आंगुल तोले बोलते ये साला हरामी बंगाली है, बिहार को साला बांग्ला में जोड़ने के लिए यहाँ पर आए हैं, मार के हटा देंगे साला ये आदमी को। এরকম ভাষায় খিস্তি করতে দেখেছি, এই সালা হারামি হয় এরকম ভাষায় খিস্তি করতে দেখেছি। আর থুতনিতে হাত দিয়ে ঠাকুর একভাবে দেগলালের কথা শুনছে। তারপরে বলেছেন ও করে কি, এই করে ঘোড়া গাড়ি চালায়। সেটা আমাকে গাড়াতে গাড়াতে সময় বিতায় দিল। সেটা ওর বাড়িতে যা আছে ভিক্ষে করে দে, আর শোন কালকে আবার গালাগাল করার জন্য আসফের করে দিস। গালাগাল শোনার জন্য নিমন্ত্রণ করা আমি একজনকে দেখেছি, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কি করে সৎসঙ্গ হস্তে বৃদ্ধির সহায়ক হয়, কেমন করে সহায়ক হয়, তার অবজারভেশন কেমন। ওই দেগলাল বর্মাকে দেখেই তিনি বুঝতে পেরেছিলেন কোন কোন সুষম সম্ভাবনা তার মধ্যে সুপ্ত হয়ে আছে। পরের দিন যখন গালাগাল করছেন তখন তিনি বলছেন দেখেছিস কালকে যেসব শব্দ করছিল গালাগালির মধ্যে আজকে নতুন নতুন শব্দ করছে। শালার মেমোরি খুব স্ট্রং, স্টক খুব ভালো, খালি ইন্টারেস্টের অভাব, খালি এখান থেকে ওখানে ঘুরা যাবে পারলেই শালা কাম ফর্সা। আমি সেই দেগলালকে দেখেছি আমেরিকা থেকে পোস্ট ডক্টরেট করে এসে দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন, সভাপতিদের দিকে পাঞ্জাবেই ছিলেন। একদিন আমি তখন ঠাকুর শরীরে নেই, সেদিনকার যে আশ্রমের চিত্র এবং চেহারা ছিল অনেক ঝাঁ চকচকে হয়েছে, এখন তো আরো কর্পোরেট হয়েছে, আমি যতটুকু সময় দেখেছি তখন অনেকটা ঝাঁ চকচকে হয়ে গেছে। আমি আর দেগলাল বর্মা বর্দার বাড়ি থেকে ঠাকুর বাংলোর মধ্যে এসে ঠিক স্পটে দাঁড়িয়ে আমি হঠাৎ থেমে গিয়ে বললাম দেগলাল দা, এই যে সেই জায়গাটা যেখানে আপনি এরকম করে আঙুল তুলে ঠাকুরকে গালাগাল করেছিলেন। এইটুকু বলতে আমার হাতটা এরকম করে দেগলাল দা ধরে হাতটা নামিয়ে দিয়ে বললেন প্রলয় দা, সেই দিনের আশ্রম থেকে এখন আশ্রম অনেক বড় হয়েছে, সেই দিনের লোক সংখ্যার থেকে এখন লোক সংখ্যা অনেক বেশি হয়েছে, সেদিনের টাকার থেকে এখন টাকা অনেক বেশি আসছে, একটা জিনিস আর নেই। বলে আমার দিকে তাকালেন, চোখটা সজল হয়ে গিয়েছিল। তিনি বললেন সেই মানুষটা আর নেই প্রলয়দা, তা না হলে দেগলাল হারিয়ে যেত ইতিহাস থেকে, সংসার থেকে, সমাজ থেকে, পৃথিবী থেকে। এই দেগলাল আজকে এইভাবে আপনার সামনে এই পবিত্র ভাগবত দণ্ডনীয় আত্মশাসন নির্ভর অনুশাসন চেতনা, সে মানুষটা আমার কাছে নেই। সেই মানুষটাকে বাঁচিয়ে রাখাই হচ্ছে, টিকিয়ে রাখা হচ্ছে, জীবন্ত করে পরিবেশন করা হচ্ছে সৎসঙ্গ আন্দোলনের এক অদ্বিতীয় অন্যতম পবিত্র কর্মসূচি।